আচ্ছা, তো প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা দেখেছিলাম ট্রান্সফরমারের বেসিক ওয়ার্কিং এবং একটা ট্রান্সফরমার যখন নো লোড অবস্থায় থাকে, ট্রান্সফরমারের সেকেন্ডারি যখন ওপেন থাকে, তো এই অবস্থায় ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্স কিরকম হয়। একই সাথে একটা ট্রান্সফরমারকে যখন লোডেড করা হয়, মানে ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যখন কোনো লোড কানেক্ট করা হয়, তো এই অবস্থায় এটার কারেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম থাকে সেটাও আমরা দেখছিলাম। তো এই ক্ষেত্রে আমরা যেটা কিছু জিনিস দেখছিলাম সেটা হচ্ছে যে সেকেন্ডারিতে যখন আমরা লোড কানেক্ট করি বা সেকেন্ডারিতে যখন আমরা একটা কারেন্ট ফ্লো পাই, এই কারেন্টের একটা অংশ সেটা প্রাইমারিতে রিফ্লেক্ট করে, যেটাকে আমরা বলছিলাম যে লোড কম্পোনেন্ট অফ প্রাইমারি কারেন্ট। তো এই কারেন্টটা ডিপেন্ড করে সেকেন্ডারিতে লোড কানেক্ট করার ফলে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটার উপরে। ঠিক আছে, এবং আমরা দেখছিলাম যে একটা ট্রান্সফরমারের কোরে যে ফ্লাক্সটা ফ্লো হয় সেই ফ্লাক্সটা কিন্তু কনস্ট্যান্ট, এই ফ্লাক্সটা কখনো পরিবর্তন হয় না, নেট ফ্লাক্সটা সবসময় কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত আসছিলাম যে আমরা কিছু ইকুয়েশন ডেভেলপ করছিলাম। সেই ইকুয়েশনটা ছিল একটা এরকম, এটা হলো N2I2 আর N1I2 ড্যাশ। তো এক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখছিলাম যে ফাই টুটা হচ্ছে সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার কারণে যে ফ্লাক্সটা তৈরি হয়, এটা হচ্ছে ফাই টু। আর সেকেন্ডারিতে যখনই কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টের একটা কম্পোনেন্ট প্রাইমারিতে রিফ্লেক্ট করে, এবং সেই রিফ্লেক্টেড কারেন্ট ফ্লো হওয়ার কারণে প্রাইমারি উইন্ডিং এ যে অ্যাডিশনাল যে ফ্লাক্সটা তৈরি হয় সেটাকে আমরা বলছিলাম ফাই টু ড্যাশ। তো এই ক্ষেত্রে ফাই টু এবং ফাই টু ড্যাশকে আমরা যদি ইন টার্মস অফ অ্যাম্পিয়ার টার্মসে লিখি তাহলে আমরা এটা পেয়েছিলাম যে ফাই টু এটা হচ্ছে N2I2 আর ফাই টু ড্যাশ হচ্ছে N1I2 ড্যাশ। এটা হচ্ছে ইন টার্মস অফ অ্যাম্পিয়ার টার্মস। তো এখান থেকে আমরা যে ফাইনালি যে রিলেশনটা বিল্ড আপ করছিলাম সেটা হচ্ছে I2 ড্যাশ ইকুয়াল হচ্ছে KI2, I2 ড্যাশ ইকুয়াল হচ্ছে KI2। মানে হচ্ছে I2 টা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, I2 যদি সেকেন্ডারি কারেন্ট হয়, তো এই কারেন্টের যে কোয়ান্টিটিটা প্রাইমারিতে রিফ্লেক্ট করে সেই কোয়ান্টিটিটা হবে K টাইমস I2, যেখানে K টা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। ঠিক আছে, তার মানে যদি আমরা কোনো ম্যাথ প্রবলেমে যদি দেখি যে আমাদের সেকেন্ডারি কারেন্টটা দেয়া আছে বা লোড কারেন্টটা দেয়া আছে, তো সেক্ষেত্রে এর কি পরিমাণ অংশ প্রাইমারিতে রিফ্লেক্ট করবে সেটা আমরা বের করতে পারবো KI2 এইটার মাধ্যমে, ইকুয়েশনটার মাধ্যমে। পরবর্তীতে ম্যাথ সলভ করতে গেলে ইকুয়েশনটা যথেষ্ট কাজে লাগবে, যে I2 ড্যাশ ইকুয়াল হচ্ছে KI2। তো আমরা এখানে চলে আসি এখন, সিম্পল এই ম্যাথটা আমরা দেখি। তো এই ম্যাথে বলা হচ্ছে যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ রেশিও অফ 440/110 ভোল্ট। তার মানে প্রথমে যে স্পেসিফিকেশনটা দেওয়া আছে যে একটা ট্রান্সফরমার, এটার ভোল্টেজ যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে 410/110, 440/110। ঠিক আছে, তার মানে আমরা এই ক্যারেক্টারিস্টিক্সটা দেখে আমরা বুঝতে পারবো যে এই ট্রান্সফরমারটা কি ধরনের ট্রান্সফরমার। 440/110, এটা কি বলা যাবে এটা কি ধরনের ট্রান্সফরমার হবে? এনিওয়ান? একটা ট্রান্সফরমারের স্পেসিফিকেশনে বলা আছে যে ট্রান্সফরমারটা হচ্ছে 440/110 ভোল্টের। এটা স্টেপ ডাউন স্যার। অবশ্যই এটা একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, কারণ প্রাইমারি ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 440, সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 110। তার মানে এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো বলা হচ্ছে যে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা টেক্স আ নো লোড কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার এট 0.2 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তো এই ট্রান্সফরমারটা নো লোড অবস্থায় আছে, মানে সেকেন্ডারিতে কোনো লোড যদি কানেক্ট না করি, তো এই অবস্থায় যে নো লোড কারেন্ট যেটা ড্র করে সোর্স থেকে সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার এবং এর পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.2। তোমরা অবশ্যই হয়তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এগুলো সম্পর্কে জানো। তো এটা বলা আছে, এরপরে বলতেছে যে ইফ দ্য সেকেন্ডারি সাপ্লাইজ এ কারেন্ট অফ 120 অ্যাম্পিয়ার এট এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.8 ল্যাগিং। বলা হচ্ছে যে সেকেন্ডারিতে লোড কানেক্ট করার ফলে যদি সেকেন্ডারি কারেন্ট হয় 120 অ্যাম্পিয়ার এবং এর পাওয়ার ফ্যাক্টর যদি হয় 0.8 ল্যাগিং, তাহলে বের করতে হবে যে প্রাইমারিতে টোটাল কত কারেন্ট ফ্লো হবে।
বা প্রাইমারি কারেন্টটা কত হবে। তো তোমরা জানো যে আমরা প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হয় সেটাকে আমরা বলি I1, সেকেন্ডারিতে যে কারেন্টটা ফ্লো হয় সেটাকে আমরা বলি I2, আর নো লোড কারেন্ট যেটা সেটাকে আমরা বলি I0। ঠিক আছে, I0 মানে বোঝায় যে যখন কোনো লোড কানেক্ট করা হয়নি এই অবস্থায় নো লোড কারেন্টটা কত, সেটা হচ্ছে I0। ঠিক আছে, তো এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে যে I2 যে কারেন্ট, তো I2 এর যে কোয়ান্টিটি, মানে I2 যে সেকেন্ডারি কারেন্ট, তো এই সেকেন্ডারি কারেন্ট বা লোড কারেন্ট যেটা, এইটার যে কম্পোনেন্টটা প্রাইমারিতে রিফ্লেক্ট করে সেটাকে আমরা বলি I2 ড্যাশ। এবং আমরা একটু আগে দেখলাম যে I2 ড্যাশ সমান আমরা লিখি হচ্ছে KI2। তার মানে এটা যদি দেখো তোমরা, তো এটা হচ্ছে I2 ড্যাশ ইকুয়াল হচ্ছে KI2। তো এখানে কেটা হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও, কে হচ্ছে ট্রান্সফরমেশন রেশিও। তো কে ইকুয়াল হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে প্রাইমারি ভোল্টেজ কে। তো কে ইকুয়াল যদি আমরা বলি সেকেন্ডারি বাই প্রাইমারি, তার মানে হচ্ছে V2টা হচ্ছে আমাদের সেকেন্ডারি ভোল্টেজ, V1 হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, I2 হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, I1 হচ্ছে প্রাইমারি কারেন্ট। তাহলে কে ইকুয়াল হবে V2 বাই V1, মানে হচ্ছে 110 ডিভাইডেড বাই হচ্ছে 440। তাহলে এটা আমরা পাই 1/4। তো এটা হচ্ছে কে এর ভ্যালু, এবং I2 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 120 অ্যাম্পিয়ার। তাহলে কে I2 সমান আমরা পাচ্ছি এখান থেকে 30 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I2 ড্যাশ। আরেকটা জিনিস এখানে বলা আছে যে নো লোড যে প্রাইমারি কারেন্ট সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তার মানে এটা হচ্ছে I0টা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, I2 ড্যাশ আর I0। তো আমরা যদি এখন এই যে ফিগার 32.19 এর যে ফেজর ডায়াগ্রাম এটা যদি আমরা দেখি, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে আমাদের নো লোড যে কারেন্ট I0, তো এগুলো হচ্ছে ফেজর কোয়ান্টিটি। ঠিক আছে, এগুলোকে আমরা বলি যে এই ভোল্টেজ কারেন্ট, এগুলোকে আমরা বলি ফেজর কোয়ান্টিটি। তো ফেজর কোয়ান্টিটি মানে হচ্ছে যখন আমরা কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ফেজর হচ্ছে অনেকটা ভেক্টরের মতোই, কিন্তু এক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের এই বিভিন্ন কম্পোনেন্ট বা এই বিভিন্ন কোয়ান্টিটিকে যখন আমরা ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে যখন রিপ্রেজেন্ট করি, যার একটা অ্যামপ্লিটিউড থাকবে এবং একটা অ্যাঙ্গেল থাকবে, তখন আমরা এগুলোকে বলি ফেজর। তার মানে এই ভেক্টর ডায়াগ্রামে I0, I1, I2 ড্যাশ, V1, I2 এগুলো সবই হচ্ছে ফেজর। I0টা হচ্ছে নো লোড কারেন্ট যেটা, আর এই নো লোড কারেন্ট কম্পোনেন্টের ফেজরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে I0 দ্বারা, সিম্পলি বলতে গেলে। প্রাইমারি কারেন্টের ফেজর হচ্ছে I1। তার মানে যখন আমরা ফেজর বলতেছি, তার মানে এগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এগুলোর একটা ম্যাগনিটিউড থাকবে এবং একটা অ্যাঙ্গেল বা ডিরেকশন থাকবে। ঠিক আছে, তো I0 যেটা, তো I0 এর সাথে একটা I0 কে যেহেতু আমরা বলছি ভেক্টর কোয়ান্টিটি, তার মানে I0 এর সাথে একটা অ্যাঙ্গেল থাকবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি ফাই নট। I0 এর যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলতেছি ফাই নট। ঠিক আছে, তো ফাই নটটা হচ্ছে প্রাইমারি সাপ্লাই ভোল্টেজ V1 এবং এই নো লোড কারেন্ট I0, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা, এটাকে আমরা বলতেছি ফাই নট। একটু খেয়াল করে শুনতে হবে যে ফাই নটটা হচ্ছে এই I0 যে কারেন্ট এবং প্রাইমারি ভোল্টেজ V1, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তার মানে এখানে বলা হচ্ছে যে নো লোড কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 0.2 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, 0.2 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। এখান থেকে আমাদের পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস থেটা, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস থেটা। তো এখানে যেহেতু বলা হচ্ছে যে নো লোড কারেন্ট যেহেতু, তাহলে এই যে পাওয়ার ফ্যাক্টর, এটার যে করেসপন্ডিং অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমরা তাহলে বলবো ফাই নট, কারণ এটা নো লোড কারেন্টের সাথে রিলেটেড। তার মানে এই অ্যাঙ্গেল করেসপন্ডিং, যে এই পাওয়ার ফ্যাক্টরের করেসপন্ডিং অ্যাঙ্গেলটাকে আমরা বলবো ফাই নট। তাহলে যা দেয়া আছে 0.2, এটা হচ্ছে কস ফাই নটের ভ্যালু, কস ফাই নটের ভ্যালু হচ্ছে 0.2। এখান থেকে আমরা ফাই নটের ভ্যালুটা বের করবো, এটা হচ্ছে কস ইনভার্স 0.2, এটা 78 ডিগ্রি 30 সেকেন্ড। ঠিক আছে, তার মানে এটা 78/30। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে V1 এবং I0 এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, দেখো দেখানো হচ্ছে যে I0
এবং V1 এই দুটার মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 78.30 এইটা। এরপর এখানে আমরা দেখলাম আরেকটা অ্যাঙ্গেল দেওয়া আছে যে সেকেন্ডারিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে 120 অ্যাম্পিয়ার এবং 0.8। তার মানে এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট এবং এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.8, ঠিক আছে। তার মানে এই পাওয়ার ফ্যাক্টর এটা হচ্ছে cos phi2 এর ভ্যালু, যেহেতু এটা I2 এর কারেন্টের সাথে রিলেটেড, এটাকে আমরা বলতেছি phi2। তাহলে এখানে cos phi2 সমান হচ্ছে 0.8, তাহলে phi2 ইকুয়াল হবে cos ইনভার্স 0.8, এটা হচ্ছে 36.54, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। এই যে এই বরাবর যেটা এই ভেক্টরটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজের, মানে হচ্ছে V2। এবং যেহেতু বলা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তার মানে সেকেন্ডারিতে যে কারেন্টটা ফ্লো হবে সেটা সেকেন্ডারি ভোল্টেজকে ল্যাগ করবে। এখন কি পরিমাণ অ্যাঙ্গেলে ল্যাগ করবে সেটা হচ্ছে এই phi2 এর সমান অ্যাঙ্গেলে, মানে 36.54 এই অ্যাঙ্গেলটাতে ল্যাগ করবে, ঠিক আছে। তো এর সাথে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই I2 থেকে এখন আমরা I2 যেটা আমরা পেয়েছি, যেটা দেওয়া আছে সেইটা থেকে আমরা I2 ড্যাশ যেটা সেটা বের করতেছি। তো আমরা I2 ড্যাশ পেয়েছি হচ্ছে 30 অ্যাম্পিয়ার, কি I2 এই ফর্মুলা থেকে, ঠিক আছে। তো এক্ষেত্রে বলা হয় যে I2 এবং I2 ড্যাশ এগুলো হচ্ছে অ্যান্টি ফেজে থাকবে। I2 এবং I2 ড্যাশ এই দুটো হচ্ছে অ্যান্টি ফেজে, মানে এইদিকে যে ফেজ এটা হবে তার উল্টা, 180 ডিগ্রিতে এইদিকে যাবে। I2 এর ভেক্টরটা হবে এইদিকে, সরি, এটা I2 এর ভেক্টর যদি এইদিকে হয় তাহলে I2 ড্যাশের ভেক্টর হবে এইদিকে, কারণ এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে অ্যান্টি ফেজ। তো সিম্পল একটা জিনিস যে এটা যদি একটা লাইন হয়, এটা যদি একটা লাইন হয়, কারণ এটা লাইন V1 V2 দুইটা একটা সেম লাইন বরাবর আছে, এইটা হচ্ছে যদি আরেকটা লাইন হয় তাহলে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল এই দুটা মনে হয় কি বলে, বিপরীত কোণ বলে মনে হয়, এই দুটা ইকুয়াল হবে। তার মানে এটা যদি হয় 36.54, তাহলে এখান থেকে V1 এবং I2 ড্যাশ এই দুটার অ্যাঙ্গেলও হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হবে 36.54, ঠিক আছে। তাহলে আমরা এখন দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে I2 ড্যাশ যেটা I2 ড্যাশ পেলাম, তার সাথে V1 এর সাথে এর অ্যাঙ্গেলটা কত সেটা পাইছি, I0 পাইছি, এবং I0 এবং V1 এর অ্যাঙ্গেলটা কত সেটা পাইছি। এখন আমাদের বের করতে হবে I1। তো I1টা হচ্ছে I2 ড্যাশ এবং I0 এই দুটার হচ্ছে ভেক্টর সামেশন। I1টা হচ্ছে I2 ড্যাশ এবং I0 এর ভেক্টর সাম, ঠিক আছে। তাহলে যখন আমরা দুইটা ভেক্টরের কি বলে রেজাল্ট্যান্ট যখন আমরা বের করি, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ত্রিভুজ সূত্র ছিল, তারপর হচ্ছে সামান্তরিক সূত্র ছিল। তো এখানে যদি সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম যেটা সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে কি কি জানতে হয় আমাদের, যে যে দুইটা ভেক্টরের আমরা রেজাল্ট্যান্ট বের করতে চাই সেই দুইটা ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল বা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে হয়, ঠিক আছে। তার মানে আমাদের I2 ড্যাশ এবং I0 এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, অ্যাঙ্গেল কত সেটা বের করতে হবে। তো আমরা দেখলাম যে V1 এর সাথে I0 যেটা সেটা হচ্ছে 78.30, আর V1 এর সাথে I2 ড্যাশ যেটা সেটা হচ্ছে 36.54। তাহলে I2 ড্যাশ এবং I0 এই দুটার মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে? জাস্ট এখান থেকে এই অ্যাঙ্গেল যেটাই পুরোটা অ্যাঙ্গেল থেকে যদি আমরা এইটুক বাদ দিই, মানে 78.30 এখান থেকে যদি আমরা 36.54 যদি আমরা বাদ দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে I0 এবং I2 ড্যাশের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এবং সেটা হবে কত, এই যেটা 41.36, এটা হবে I0 ড্যাশ, I0 এবং I2 ড্যাশের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে আমরা দুইটা ভেক্টর I2 ড্যাশ I0 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল জানি, দুটা ভেক্টরের ম্যাগনিটিউড জানি, তাহলে আমরা আমাদের যে প্যারালেলোগ্রাম ল যেটা সামান্তরিক সূত্র যেটা, তো সেটা অনুযায়ী আমরা I1টা বের করব। তাহলে কিভাবে বের করা যায়, সেটা হচ্ছে I0 এটার যে ম্যাগনিটিউড সেটা স্কয়ার, প্লাস I2 ড্যাশ যেটা এটার ম্যাগনিটিউডের স্কয়ার, প্লাস হচ্ছে 2 ইনটু এই দুইটার ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই কস অফ এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে। এই জিনিসটা করা হয়েছে যে 5 হচ্ছে I0 এর ম্যাগনিটিউড 5 স্কয়ার, প্লাস I2 ড্যাশের ম্যাগনিটিউড 30 স্কয়ার, প্লাস 2 ইনটু 5
ইন্টু 30 ইন্টু কস অফ, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 41 ডিগ্রি 30 সেকেন্ড। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা যেটা এই প্যারালেলোগ্রাম ল থেকে যেটা আমরা পাবো, এটা হচ্ছে 34.45। তো এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি কারেন্ট। তার মানে এই অবস্থায় এই ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি সেকেন্ডারি কারেন্ট হয় 120 অ্যাম্পিয়ার, তাহলে প্রাইমারিতে যে কারেন্টটা রিফ্লেক্ট হবে সেটা হচ্ছে 34.45 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই ম্যাথটা কি বোঝা গেল? এই ম্যাথটা কি তোমরা বুঝতে পারলা? जी सर। আচ্ছা, তো এইভাবে এই ম্যাথগুলো এইরকমেরই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইমারি কারেন্টটা বের করার যে প্রসিডিউরটা সেটা এরকম। তো এটা হচ্ছে একটা প্রসিডিউর, আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট ইউজ করে এই সেম ম্যাথটা সলভ করা যায়। ভেক্টর কম্পোনেন্ট, ঠিক আছে, মানে এই যে কোসাইন কম্পোনেন্ট, সাইন কম্পোনেন্ট, এগুলোর মাধ্যমেও কিন্তু এই রেজাল্টেন্ট কারেন্ট যেটা সেটা বের করা যায়। তো সেটা একটু পরে দেখবো। তো এরপরে যে ম্যাথটা এখানে ওই যেটা বললাম যে কম্পোনেন্ট প্রসিডিউর যেটা, সেটা মাধ্যমে প্রাইমারি কারেন্টটা বের করা হয়েছে। তো সবকিছু সেম আছে। এখানে দেখো সেকেন্ড ম্যাথটা দেখো যে ট্রান্সফরমার হ্যাজ এ প্রাইমারি ওয়াইন্ডিং অফ 800 টার্নস এন্ড আ সেকেন্ডারি ওয়াইন্ডিং অফ 200 টার্নস। তো বলা হচ্ছে যে প্রাইমারিতে টার্ন সংখ্যা হচ্ছে 800, সেকেন্ডারিতে হচ্ছে 200। প্রাইমারিতে 800, সেকেন্ডারিতে 200। তা প্রাইমারি যেহেতু টার্ন সংখ্যা বেশি সেকেন্ডারির থেকে, তার মানে এটা হবে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে when the load current on the secondary is 80 ampere at 0.8 power factor lagging, সেকেন্ডারিতে লোড 80 অ্যাম্পিয়ার এবং 0.8 পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে ল্যাগিং। প্রাইমারি কারেন্ট বলতেছে এই অবস্থায় 25 অ্যাম্পিয়ার at 0.707 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। তার মানে প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্টের যে ভ্যালু এবং এদের পাওয়ার ফ্যাক্টর কি রকম সেটা বলে দিচ্ছে। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে কি, যে নো লোড কারেন্টটা বের করতে হবে। মানে আগের প্রবলেমের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমাদের প্রাইমারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট দেয়া ছিল আর নো লোড কারেন্ট দেয়া ছিল, আমাদের বের করতে হয়েছিল প্রাইমারি কারেন্ট। তো এটার ক্ষেত্রে আমরা বের করব নো লোড কারেন্ট কম্পোনেন্ট যেটা সেটা। তো সেম প্রসিডিউরে আমাদেরকে আগাতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা কেটা বের করে নিলাম। তো এই কে বের করার কিন্তু কয়েকটা উপায় ছিল। একটা হচ্ছে যদি আমরা ভোল্টেজ যদি জানি, প্রাইমারি সেকেন্ডারি যদি ভোল্টেজ যদি জানি, সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি বাই প্রাইমারি ভোল্টেজ এটার মাধ্যমে কে বের করতে পারি। অথবা আমরা যদি সেকেন্ডারি টার্ন সংখ্যা যদি জানি, তাহলে সেকেন্ডারি টার্ন ডিভাইডেড বাই প্রাইমারি টার্নস, এটার মাধ্যমে আমরা কে বের করতে পারি। ঠিক আছে, তো যদি আমরা কে যদি আমরা বের করতে পারি, তাহলে কে হচ্ছে 1/4, তাহলে আমরা I2 ড্যাশ পাবো। I2 ড্যাশ সমান হচ্ছে কে ইন্টু I2। তো I2 টা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট 80, তো 80 মাল্টিপ্লাইড বাই 1/4, এক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে 20 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I2 ড্যাশ। একইভাবে তো সেকেন্ডারি কারেন্টের সাথে আমাদের পাওয়ার ফ্যাক্টর দেয়া ছিল 0.707, এটা 0.8। তো 0.8 পাওয়ার ফ্যাক্টরের করেসপন্ডিং অ্যাঙ্গেলটা হবে φ2, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 36.9, 36.9। একইভাবে প্রাইমারি কারেন্ট যেটা, সেটা পাওয়ার ফ্যাক্টর বলা ছিল 0.707। এখানে φ1 যদি আমরা বের করি, cos ইনভার্স 0.707, এটা 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। তো এখন আমরা বের করব হচ্ছে আই নট। আই নটটা আমাদেরকে বের করতে হবে। তো আমি যেটা বললাম যে আমরা এটা আগের ম্যাথটা আমরা ভেক্টর কম্পোনেন্ট ইউজ করে করতে পারি, তো সেই টেকনিকটা এখানে বলা হয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা ভেক্টর কম্পোনেন্টটা যদি ইউজ করি, তাহলে আমরা দেখব যে এগুলো তো বোঝা যাচ্ছে যে φ2 যদি 36.9 হয়, তাহলে এখানে I2 ড্যাশের যে অ্যাঙ্গেল সেটা হবে 36.9। ঠিক আছে, আর V1 এবং I1, মানে φ1 যেটা সেটা হবে V1 এবং I1 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে হবে আই নটটা। এই ক্ষেত্রে আমরা যদি, এটা কিন্তু রেফারেন্স, একটা জিনিস খেয়াল করতে হবে, V1টাকে কিন্তু আমরা রেফারেন্স হিসেবে ধরতেছি। V1টা হচ্ছে রেফারেন্স এবং বাকিগুলো কিন্তু এই রেফারেন্সের সাপেক্ষে, I2 ড্যাশ বলি বা I1 I0 সবকিছু হচ্ছে রেফারেন্সের সাপেক্ষে। ঠিক আছে,
তো এক্ষেত্রে আমরা আই নট আই টু ড্যাশ আই নট এবং আই টু ড্যাশের যে কোসাইন কম্পোনেন্ট আই নট এবং আই টু ড্যাশের কোসাইন কম্পোনেন্টের যে সামেশন সেটা এদের দুইটার যে রেজাল্টেন্ট আই ওয়ান এইটার কোসাইন কম্পোনেন্টের সমান হবে। এটা হচ্ছে ভেক্টর সামেশনের রুল। আই টু ড্যাশ হচ্ছে একটা কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট, আই জিরো একটা ভেক্টর কম্পোনেন্ট, এই দুটার রেজাল্টেন্ট হচ্ছে আই ওয়ান। তাহলে আই টু ড্যাশ কম্পোনেন্টের যে কোসাইন বা কোসাইন কম্পোনেন্ট এবং আই নট এর যে কোসাইন কম্পোনেন্ট, এই দুটার সামেশন হবে এদের রেজাল্টেন্ট আই ওয়ান এর কোসাইন কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে আই নট এর কোসাইন কম্পোনেন্ট হচ্ছে আই নট কস ফাই নট। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে রেফারেন্স কিন্তু হচ্ছে আমাদের ভি ওয়ান, এটা হচ্ছে আমাদের রেফারেন্স। তার মানে আই নট যখন নিব তখন আমরা অ্যাঙ্গেলটা ধরতেছি আই নট এবং ভি ওয়ান এর মধ্যে, এবং সেটা হচ্ছে আই নট কস ফাই নট প্লাস আই টু ড্যাশ যখন আমরা নিচ্ছি, এটা আরেকটা কম্পোনেন্ট ছিল, মানে আই ওয়ান এর যে দুটা ভেক্টর আই টু ড্যাশ এবং আই নট, তো আই নটটাকে প্রথমে আমরা নিলাম, তারপর হচ্ছে আই টু ড্যাশকে যদি নেই তাহলে আই টু ড্যাশ এর কস এখানে হবে যেটা, সেটা হচ্ছে ফাই টু এর সমান হবে, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.9। এ কারণে এখানে লিখলে প্রথমে আই নট কস ফাই নট, তারপরে হচ্ছে 20, আই টু ড্যাশের হচ্ছে ভ্যালু হচ্ছে 20, ম্যাগনিটিউড 20 কস 36.9 ইকুয়াল যেটা হবে সেটা হচ্ছে রেজাল্ট্যান্টের যে কোসাইন কম্পোনেন্ট সেটার সমান। 25 কস অফ আই ওয়ান এর কম্পোনেন্ট হচ্ছে 25 কস 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমরা 25, এটার মান আমাদের জানা 25 cos 45, 20 cos 39। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আই নট cos ফাই নট, এটার ভ্যালুটা আমরা পাবো। তাহলে আমরা কোসাইন কম্পোনেন্ট নিয়ে আমরা এটা পেলাম। ঠিক আছে, আমরা যে নেক্সট যদি দেখি তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে আই নট, এখানে একটা ভুল আছে একটু, ঠিক আছে, এখানে যেটা হবে যে আই নট cos ফাই নট হবে, এখানে এখানে cos ফাই টু লেখা আছে, এটা হবে cos ফাই নট। ঠিক আছে, এটা আমরা কোসাইন কম্পোনেন্ট নিয়ে পেলাম। এরপর যদি আমরা সাইন কম্পোনেন্ট নেই তাহলে যেটা হবে যে আই নট সাইন ফাই নট প্লাস হচ্ছে, এটা হচ্ছে আই নট সাইন ফাই নট প্লাস হচ্ছে আই টু ড্যাশ কস ফাই টু, যেটা হবে, সরি, এটা হচ্ছে সাইন কম্পোনেন্ট, তার মানে সবগুলো সাইনেই হবে। একটা হচ্ছে আই নট সাইন ফাই নট প্লাস হচ্ছে আই টু ড্যাশ সাইন 36.9, মানে হচ্ছে 20 সাইন 36.9 ইকুয়াল হবে কত, আই ওয়ান সাইন 45 ডিগ্রি। মানে আই ওয়ান এর মান হচ্ছে এখানে কত দেওয়া ছিল 25। তার মানে এটা ফাইনালে যেটা হবে যে আই নট সাইন ফাই নট প্লাস হচ্ছে 20 সাইন 36.9 ইকুয়াল হচ্ছে 25 সাইন 45। তাহলে এখানে আমাদের সব জানা, এই দুটা জানা, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আই নট সাইন ফাই নট এর ভ্যালু। আমরা আগে পেয়েছিলাম আই নট কস ফাই নট, এখন পেলাম আই নট সাইন ফাই নট। এই দুটা রেশিও যদি আমরা করি তাহলে আই নটটা কেটে যায়, কিন্তু থাকে ট্যান ফাই নট, ট্যান ফাই নট। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা ফাই নটের ভ্যালু পাবো, ট্যান ফাই নট সমান যদি 3.388 হয় তাহলে ফাই নটের ভ্যালুটা পাবো। দেন আমরা যে দুইটা ইকুয়েশন পেলাম আই নট কস ফাই নট, এখানে ফাই নটের ভ্যালু বসালেই আমরা আই নটটা পাবো, ওই কাজটাই করছে, প্রথমে ফাই নটের ভ্যালুটা বের করে নিছে, এরপর আই নট সাইন ফাই নটের ইকুয়েশন যেটা আমরা পেয়েছি, তো এই ইকুয়েশনে জাস্ট ফাই নটের ভ্যালুটা বসাই দিয়ে আই নটটা পাওয়া গেছে। তার মানে আমরা এই যে ভেক্টর কম্পোনেন্ট ইউজ করে আমরা নো লোড কারেন্টের যে ম্যাগনিটিউড আই নট এবং এর যে অ্যাঙ্গেল, সেই দুটাই কোয়ান্টিটি আমরা বের করতে পারছি। ঠিক আছে, এটা কি, এই ম্যাথটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে থার্ড যে ম্যাথটা, এটা জাস্ট একটু বলে দেই যে এখানে জাস্ট আমরা আগে যেটা করলাম যে এই অ্যাঙ্গেল গুলো আমরা বের করলাম, আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাঙ্গেল গুলো বের করে নিয়ে দেন এই যে ভেক্টর প্যারালিলোগ্রাম যেটা, সেটা ইউজ করে আমরা কারেন্টটা বের করলাম। এই সেম প্রবলেম এখানে দেওয়া আছে আরেকটা। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমাদের একই জিনিস, এটা আরেকটু মানে ছোট্ট হবে। এই ক্ষেত্রে জাস্ট অরিজিনাল যে ফেজর আমরা যেটা ইউজ করি, তো সেই অরিজিনাল ফেজরটাকেই দেখানো হয়েছে, এক্ষেত্রে কোনো প্যারালেলোগ্রাম কোনো ল ইউজ করা হয়নি।
এক্ষেত্রে জাস্ট এটা দেখো যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার টেক্স 10 অ্যাম্পিয়ার অন নো লোড এট পাওয়ার ফ্যাক্টর 0.2 ল্যাগিং। তার মানে আই নট এর ভ্যালু আছে 10 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.2। তো এই পাওয়ার ফ্যাক্টর থেকে যে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে ফাই নট। দ্য টার্নস রেশিও হচ্ছে 4:1। টার্নস রেশিও 4:1। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টার্নস রেশিও আর ট্রান্সফরমেশন রেশিও এই দুইটা আলাদা জিনিস। টার্নস রেশিও এক জিনিস, টার্নস রেশিও বলতে বোঝায় প্রাইমারি টার্ন বাই সেকেন্ডারি টার্ন, এটাকে বলে টার্নস রেশিও। আর ট্রান্সফরমেশন রেশিও যেটা, এটা হচ্ছে সেকেন্ডারি টার্ন ডিভাইডেড বাই হচ্ছে প্রাইমারি টার্ন। ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে যে টার্নস রেশিও যেটা হচ্ছে 4:1, মানে প্রাইমারিতে টার্ন সংখ্যা বেশি, সেকেন্ডারিতে কম, মানে এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এরপরে বলা হচ্ছে ইফ দ্য লোড অন দ্য সেকেন্ডারি ইজ 200 অ্যাম্পিয়ার এট পাওয়ার ফ্যাক্টর অফ 0.85 ল্যাগিং, ফাইন্ড দ্য প্রাইমারি কারেন্ট এন্ড পাওয়ার ফ্যাক্টর। প্রাইমারি কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। আর এক্ষেত্রে বলা হচ্ছে যে সেকেন্ডারিতে কারেন্ট হচ্ছে 200 অ্যাম্পিয়ার এবং 0.85 পাওয়ার ফ্যাক্টর, এটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো এক্ষেত্রে দেখো যে কিছু জিনিস যেটা বলতেছিলাম যে আসলে আমরা ল্যাগিংটা কিভাবে বোঝাই। তো এক্ষেত্রে আমাদের রেফারেন্স যেটা, তো ভি রেফারেন্স, তো এটার সাপেক্ষে আমরা বলবো যে কোন একটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, সেটা ভোল্টেজ বা কারেন্ট যেটা হোক না কেন, এটা ল্যাগিং হবে নাকি লিডিং হবে। ঠিক আছে? আর এক্ষেত্রে আমরা এই যে ফেজর রিপ্রেজেন্টেশন হচ্ছে, ফেজর ইলেকট্রিক্যাল কোনো কোয়ান্টিটিকে যখন ফেজরে রিপ্রেজেন্ট করি তখন এর একটা, আমরা বলছিলাম যে একটা ম্যাগনিটিউড থাকবে এবং একটা অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে? তো আই নট, তো এক্ষেত্রে একটা জিনিস যে ল্যাগিং এবং লিডিং, ল্যাগিং মানে হচ্ছে যে যদি কারেন্টটা যদি ভোল্টেজকে যদি ল্যাগ করে, তার মানে এক্ষেত্রে আমরা এখানে যে অ্যাঙ্গেলটা ইউজ করি সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল এজ এ রেফারেন্স হয়। যদি লিড করে, আচ্ছা সাপোজ এখানে ধরলাম যে এখানে রেফারেন্স হচ্ছে ভি, ভিটা হচ্ছে আমাদের রেফারেন্স, এইটা আমরা বললাম যে I1 কারেন্ট ভি কে ল্যাগ করে, I1 কারেন্ট ভি কে ল্যাগ করে, তাহলে এই I1 এর যে ফেজরটা হবে সেটা হচ্ছে এই নিচের দিকে, এই বরাবর হবে যদি I1 ল্যাগ করে। যদি আমরা বলতাম যে I1টা হচ্ছে ভি কে লিড করে, তাহলে জাস্ট ফেজরটা হতো এখান থেকে এইদিকে, উপরের দিকে। ঠিক আছে? জাস্ট এখান থেকে উপরের দিকে এরকম হতো ফেজরটা। তো যদি এটা যদি আমরা বলি এটা হচ্ছে যদি I1 যদি বলি, তাহলে এক্ষেত্রে আমরা বলি যে I1 ভি কে লিড করতেছে। আর আমরা যদি বলি যে কারেন্ট যেটা, সেটা হচ্ছে ভোল্টেজকে যদি ল্যাগ করে, তার মানে হচ্ছে এই ফেজরটা হবে নিচের দিকে। এগুলো হচ্ছে ল্যাগ এবং লিডের ব্যাপার। এবং যদি ল্যাগ করে তাহলে এর যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল থেকে যে অ্যাঙ্গেলে ল্যাগ করে সেটা মাইনাস ওই অ্যাঙ্গেলটা দিতে হয় ফেজরের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে। তো আই নট যেটা, তো আই নটটা আমরা জানি যে আই নট কারেন্ট এবং I1 এই দুইটা হচ্ছে রেফারেন্সকে ল্যাগ করতেছে। তো আমরা যদি বলি যে যে অ্যাঙ্গেলে ল্যাগ করবে সেটা যদি বলি ফাই নট, তাহলে আই নটের ফেজরটা হবে 10, অ্যাঙ্গেলটা হবে মাইনাস ফাই নট। এখানে ফাই নটটা আমাদের বলা ছিল যে কি পরিমাণ অ্যাঙ্গেলে ল্যাগ করে, 0.2 পাওয়ার ফ্যাক্টর ছিল, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.2। এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা যদি বের করি তাহলে cos ইনভার্স 0.2, এখান থেকে 78.5। ঠিক আছে? তার মানে এখানে আই নট যেটা হবে সেটা হচ্ছে 10 at an angle of minus 78.5। তো 10 at an angle of 78.5 মানে বোঝাচ্ছে যে যে আই নটটা রেফারেন্সকে মাইনাস 78.5 ডিগ্রিতে ল্যাগ করে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফেজর ফর্ম, বা এটাকে অনেক সময় আমরা আহ, আহ, এটাকে আমরা বলি পোলার ফর্মও বলি, পোলার ফর্মও বলি। তো এটাকে যদি জাস্ট আমরা ক্যালকুলেটরে নিয়ে যদি এটাকে এই যে কমপ্লেক্স নাম্বারে যদি রিপ্রেজেন্ট করো, তো সেক্ষেত্রে আমরা এইটা পাই 2 মাইনাস জে 9.8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে পোলার ফর্ম, এটা হচ্ছে কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন। একইভাবে I2 ড্যাশ যেটা, তো I2 ড্যাশটা আমাদের আমাদের কি ছিল, I2 ড্যাশ হচ্ছে রিফ্লেক্টেড কোয়ান্টিটি বা
লোড কম্পোনেন্ট অফ প্রাইমারি কারেন্ট এটা ছিল। তো I2 ড্যাশ সমান আমাদের ছিল KI2, I2 ড্যাশ ইকুয়াল হচ্ছে KI2 এবং এর একটা অ্যাঙ্গেল থাকবে। তো I2 ড্যাশের যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে φ2 এর অ্যাঙ্গেলের সমান, বা লোড কারেন্টের যে অ্যাঙ্গেল সেটার সমান। তো আমাদের সেকেন্ডারিতে পাওয়ার ফ্যাক্টর ছিল 0.85, তো 0.85 এর করেসপন্ডিং যে অ্যাঙ্গেল সেটা হবে 31.8, এটা ল্যাগিং। এটাকে যদি আমরা যখন প্রাইমারিতে নিয়ে আসবো, এটা আমাদের ভি রেফারেন্স থেকে কি হবে, এই 31.8 ডিগ্রিতে ল্যাগে থাকবে। ঠিক আছে, 31.88 ডিগ্রিতে ল্যাগে থাকবে। তার মানে এটা যেটা হবে যে আমাদের 200 ছিল সেকেন্ডারি কারেন্ট I2, কে I2 করলে হয় সেটা হচ্ছে 50, আর অ্যাঙ্গেলটা হবে -φ2 বা φL, মানে সেকেন্ডারি যে কারেন্টের যে ল্যাগিং অ্যাঙ্গেল যেটা, সেটাকে আমরা φL যদি রিপ্রেজেন্ট করি এখানে, কারণ সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হওয়ার কারণটাই হচ্ছে যদি আমরা লোড কানেক্ট করি, সেই কারণে φ2 কে অনেক সময় লোড অ্যাঙ্গেল বা φL ও বলা হয়। তাহলে φL যেটা 31.8, এখন তোমরা 50 at an angle of -31.8 এটাকে যদি ইন টার্মস অফ কমপ্লেক্সে যদি দেখো, তাহলে এটা দেখা যায় এরকম যে 42.5 মাইনাস J26.35, এটা পাওয়া যাবে। ঠিক আছে, এখন তাহলে আমরা I0 এবং I2 ড্যাশ, I0 এবং I2 ড্যাশ এই দুইটা কোয়ান্টিটি আমরা পেলাম। দুইটাই হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি অবশ্যই, কারণ এদের এদের ম্যাগনিটিউড ছিল এবং একটা অ্যাঙ্গেলও ছিল। তাহলে জাস্ট আমরা আমরা এখন বের করতে চাই I1। তো I1 যদি বের করতে চাই তাহলে জাস্ট I0 এবং I2 ড্যাশ এই দুটাকে ভেক্টর সাম করলেই হবে, I0 প্লাস I2 ড্যাশ। এটা তোমরা যদি জাস্ট ক্যালকুলেটর যদি I0 এর যে করেসপন্ডিং কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন যেটা ছিল যে 2 মাইনাস J9.8 প্লাস হচ্ছে 42.5 প্লাস মাইনাস J26.35, এটা যদি জাস্ট তোমরা ক্যালকুলেটরে দাও তাহলে যে রেজাল্টটা পাবা, তো এটাই হচ্ছে প্রাইমারি কারেন্ট I1 এর কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো আমি মনে করি যে তোমরা এখান থেকে এই কমপ্লেক্স যে কোয়ান্টিটি, এই কমপ্লেক্স কোয়ান্টিটির অ্যামপ্লিটিউড এবং অ্যাঙ্গেল তোমরা বের করতে পারবা, জাস্ট ক্যালকুলেটরে দিলেও পাওয়া যায়, অথবা কিছু ইকুয়েশন আছে, যেমন এটার ম্যাগনিটিউডটা হয় √ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, আর অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স এইটা বাই এটা। ঠিক আছে, তো এভাবে বের করা যায়। ঠিক আছে, তাহলে এই যে আমরা কারেন্টে যদি বের করি, প্রাইমারি কারেন্টে যদি বের করি, তাহলে আমরা কয়েকটা উপায় বের করতে পারি। একটা হচ্ছে এরকম ডিরেক্ট ফেজর সাম ইউজ করে, অথবা হচ্ছে ভেক্টর প্যারালেলোগ্রাম ইউজ করে, অথবা আমরা হচ্ছে ভেক্টর কম্পোনেন্ট ইউজ করে এটা করতে পারি। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এটাতে? আচ্ছা, কোশ্চেন না থাকলে কে এটা? পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে একটু যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, কি আবার বলো, শুনতে পাইনি। স্যার পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে একটু বললে ভালো হতো, ভুলে গেছি। পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ভোল্টেজ কারেন্ট এই দুটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের কোসাইনকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, জাস্ট সিম্পল কথা হচ্ছে ভোল্টেজ কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের যে কোসাইন বা কস, এটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। তো পাওয়ার ফ্যাক্টর দুই রকম হতে পারে, একটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর হতে পারে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হতে পারে। তো যদি কোনো ক্ষেত্রে দেখি যে কারেন্ট ফেজর যদি ভোল্টেজ ফেজরকে যদি ল্যাগ করে, কারেন্ট ফেজর যদি ভোল্টেজ ফেজরকে যদি ল্যাগ করে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কোসাইন নিয়ে যে পাওয়ার ফ্যাক্টরটা পাবো সেটাকে আমরা বলি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। যদি ভোল্টেজ কে যদি কারেন্ট যদি লিড করে, তো এই অবস্থায় আমরা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিয়ে সেটা যদি কোসাইন যদি নেই, তাহলে আমরা এটাকে বলি লিডিং পাওয়ার ফ্যাক্টর। আর ভোল্টেজ কারেন্ট যদি সেম ফেজে থাকে, এদের মধ্যে যদি কোনো ফেজ আউটিং যদি না থাকে, একদম সেম ফেজ, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এই পাওয়ার ফ্যাক্টরটাকে বলি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। বোঝা গেছে? স্যার I2 ড্যাশটা তো I2 এর রিফ্লেক্ট না স্যার, I2 ড্যাশটার ফিগারটা কোন দিকে হবে? I2 ড্যাশ যেটা, I2 ড্যাশ হবে I2 এর অ্যান্টিফেজ, মানে এখানে জাস্ট একটা পোর্শন দেখানো হয়েছে। এখানে ভি, এই ভিটা হচ্ছে প্রাইমারি যে টার্মিনাল ভোল্টেজ, সেটা প্রাইমারি ভোল্টেজ ভি। তো এর অপোজিট দিকে আছে সেকেন্ডারি ভোল্টেজ। তো সেকেন্ডারি ভোল্টেজকে
ল্যাগ করবে হচ্ছে I2, এই যে কারেন্ট সেটা। মনে করো এই জায়গাতে I2 আছে, তাহলে এখান থেকে জাস্ট অপোজিট দিকে লাইন টানলে যেটা পাবো সেটাই হবে I2 ড্যাশ। এই যে এই ফিগারটা দেখো, এই যেটা দেখো, এটা ছিল সেকেন্ডারিতে ভোল্টেজ, এই কারেন্টটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট। এটা জাস্ট 180 ডিগ্রি বা অ্যান্টি ফেজ যদি আমরা লাইন টানি, তাহলে এই লাইনটাই মিন করে I2 ড্যাশ। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। ওকে। আচ্ছা, তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আমরা যে পড়াশোনা করছি, এক্ষেত্রে আমরা ট্রান্সফরমারটাকে ধরেছি যে একটা আইডিয়াল ট্রান্সফরমার। ঠিক আছে, মানে আইডিয়াল ট্রান্সফরমারে মানে বলা হচ্ছে যে ট্রান্সফরমার যে উইন্ডিং যেটা, সে উইন্ডিং এর আমরা রেজিস্ট্যান্স ধরেছিলাম যে উইন্ডিং এর রেজিস্ট্যান্স 0, এবং এই ট্রান্সফরমারে কোনো লিকেজ নাই। মানে প্রাইমারিতে যে কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে ফ্লাক্সটা তৈরি হয়, আমরা ধরে নিয়েছি এতক্ষণ পর্যন্ত যে সেই ফ্লাক্সটা হচ্ছে আহ, পুরো কোরের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকে এবং কোরের বাইরেও যায় না বা কোনো ফ্লাক্সের লিকেজ হয় না। ঠিক আছে, তো এটা ছিল আইডিয়াল একটা ট্রান্সফরমারের কনসিডারেশন। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার নিয়ে কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে ট্রান্সফরমারের উইন্ডিং এর একটা সার্টেন অ্যামাউন্ট রেজিস্ট্যান্স থাকে, একই সাথে কিছু ম্যাগনেটিক লিকেজও আমরা পাই। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি আমরা জাস্ট ট্রান্সফরমার উইন্ডিং এর রেজিস্ট্যান্সকে যদি আমরা কনসিডার করি, যদি আমরা ধরি যে আমরা যে প্রাইমারি যে উইন্ডিং, এই প্রাইমারি উইন্ডিং এর যদি রেজিস্ট্যান্স হয় R1, বা টোটাল যে উইন্ডিং আছে, সে উইন্ডিং আমরা কিভাবে আসলে উইন্ডিং গুলো তৈরি করি, তার প্যাটার্নের মাধ্যমে উইন্ডিং গুলো তৈরি করা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেট ওয়্যারের থেকে প্যাচানোর ফলে একটা রেজিস্ট্যান্স তার মধ্যে চলে আসে। অথবা একদম আমরা যদি বলি যে একটা কন্ডাক্টর নিলাম, সেই কন্ডাক্টরে কিন্তু একটা একটা মিনিমাম একটা রেজিস্ট্যান্স কিন্তু থেকে যায়, হয়তো খুব কম 1 ওহম 2 ওহম বা 5 ওহম হতে পারে। ঠিক আছে, কিন্তু একদম রেজিস্ট্যান্স 0 এরকম কোনো কিছু নাই। একদম রেজিস্ট্যান্স 0 যে ম্যাটেরিয়ালে, সেটাকে আমরা বলি সুপার কন্ডাক্টর, এবং সেটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে সেটা কখনো এক্সিস্ট করে না যে রেজিস্ট্যান্স একদম 0। সেক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, যেটার ফলে আমরা ওই কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা 0-তে রাখতে পারি। তো যাই হোক, এগুলো অন্য কথা। তো আমরা প্র্যাকটিক্যাল কেস যদি আমরা কনসিডার করি, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে উইন্ডিং এর একটা রেজিস্ট্যান্স থাকে। তো সেই রেজিস্ট্যান্সকে যদি আমরা বলি R1, সেই রেজিস্ট্যান্সকে আমরা বললাম R1। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আহ, একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে একটা ট্রান্সফরমারের আমরা যে সোর্সের সাথে কানেক্ট করলাম, একটা ট্রান্সফরমারকে আমরা একটা এসি সোর্সের সাথে কানেক্ট করলাম। সাপোজ সেই সোর্সের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, সেই সোর্সের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তো এই অবস্থায় আমরা সেকেন্ডারি আমরা ধরে নিলাম যে সেকেন্ডারিতে আমাদের কোনো লোড নাই। সেকেন্ডারিতে লোড যদি না থাকে, এই অবস্থায় প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্টটা কি কারেন্ট? নো লোড কারেন্ট, নো লোড প্রাইমারি কারেন্ট। এই নো লোড প্রাইমারি কারেন্ট ফ্লো হওয়ার কারণেও দেখা যাচ্ছে যে যেখানে কারেন্ট ফ্লো হচ্ছে এবং আমরা এখন ধরে নিচ্ছি যে উইন্ডিং এর একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এক্ষেত্রে এখানে আমরা একটা ভোল্টেজ ড্রপ পাবো, আইআর ড্রপ বলে এটাকে, আইআর ড্রপ। আমরা যদি 220 ভোল্ট যদি সাপ্লাই দেই এবং উইন্ডিং এর রেজিস্ট্যান্সের কারণে লস যদি হয় মনে করো যে 1 ভোল্ট, তো এই অবস্থায় উইন্ডিং এর ইনডিউস ভোল্টেজ যেটা হবে, সেটার ইকুয়েশনটা হচ্ছে E1 ইকুয়াল হচ্ছে V1 মাইনাস I1 R1। মানে 220 ভোল্ট যদি হয় এবং 1 ভোল্ট যদি উইন্ডিং এ ড্রপ হয় রেজিস্ট্যান্সের কারণে, আইআর ড্রপ যদি 1 ভোল্ট হয়, তাহলে ইনডিউস ভোল্টেজ যেটা হবে সেটা হবে 219 ভোল্ট। সেটা এক্সাম্পল হিসেবে বললাম। ঠিক আছে, আর এক্ষেত্রে ট্রান্সফরমারকে যখন ইকুইভ্যালেন্ট সার্কিটের মাধ্যমে যখন আমরা মডেলিং করি, তো এই অবস্থায় আমরা ধরে নেই যে এই ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স, লিকেজ রিঅ্যাকট্যান্স, এগুলোকে ধরা হয় যে এক্সটার্নাল সার্কিট হিসেবে ধরা হয়। এবং যে ওয়েন্ডিংটা আমরা ভেতরের দিকে যেটা ওয়েন্ডিংটা দেখায়, সেটাকে আমরা ধরি যে এটা হচ্ছে এখন আইডিয়াল। মানে একটা জিনিসকে আইডিয়াল বললে যে সমস্ত ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, সেটা হচ্ছে একটা ইন্টারনাল সার্কিট, আর এক্সটার্নাল আমরা একটা সার্কিট দেখাই যেটাতে আমরা হচ্ছে নন আইডিয়াল কম্পোনেন্ট গুলোকে দেখাই। সেখানে থাকে রেজিস্ট্যান্স থাকবে, সেখানে থাকবে লিকেজ রিঅ্যাকট্যান্স থাকবে। ঠিক আছে, তার মানে একদম ভেতরে মানে আইডিয়াল অংশে যে ইনডিউস ভোল্টেজ সেটা হচ্ছে E1, বাইরে থেকে সাপ্লাই দিলাম V1, এবং
এই অবস্থায় একটা নো লোড প্রাইমারি কারেন্ট ফ্লো হওয়ার ফলে সেখানে একটা আমরা জানি যে একটা ড্রপ হবে, IR ড্রপ। সেটাকে প্রাইমারি যদি আমরা বলি, এই ড্রপটা হচ্ছে I1R1, ঠিক আছে? তাহলে প্রাইমারি ইনডিউস ভোল্টেজ যেটা হবে সেটা E1 ইকুয়াল হচ্ছে V1 মাইনাস I1R1, ঠিক আছে? একইভাবে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটা হচ্ছে E2। আমরা ধরলাম যে সেকেন্ডারিতে এখন আমরা লোড কানেক্ট করলাম, কারেন্ট ফ্লো আছে সেখানে, সেকেন্ডারি কারেন্ট হচ্ছে I2। তো E2 যেটা, এটা ছিল আমাদের সেকেন্ডারিতে ইনডিউসড ভোল্টেজ। যখন আমরা লোড কানেক্ট করলাম, এর ফলে একটা কারেন্ট ফ্লো হবে, এবং কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে ড্রপটা হবে সেটা আমরা এক্সটার্নাল সার্কিটের ড্রপ হিসেবে দেখাবো, সেটা হচ্ছে I2R2। তার মানে এই অবস্থায় আমাদের টার্মিনাল ভোল্টেজ যেটা বা লোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা দেখবো সেটা হচ্ছে ইন্টারনাল যে ইনডিউসড ইএমএফ E2 মাইনাস ড্রপ I2R2, এটা সমান হবে V2, ঠিক আছে? তো এটাকে যদি আমরা এখন এই ভেক্টর ডায়াগ্রামে যদি দেখাই, তো আগে আমাদের অবস্থাটা ছিল এরকম যে I0টা ছিল নো লোড প্রাইমারি কারেন্ট, I1টা ছিল আমাদের প্রাইমারি কারেন্ট, যেটা ছিল I0 এবং I2 ড্যাশের ভেক্টর সাম। এটা করে আমরা পেয়েছি এটা হচ্ছে I1, ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখতে হবে যে প্রাইমারিতে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেই কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে ড্রপটা হবে সেটা কার উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এর রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তার মানে IR ড্রপ এটা আমরা পাবো প্রাইমারিতে। তো এই ক্ষেত্রে কারেন্ট ফেজর এই ডিরেকশনে আছে, এখান থেকে এই বরাবর, এটা হচ্ছে কারেন্ট ফেজর। তো ওই ড্রপের মানে কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে ড্রপ হবে, মানে সেখানে আমরা যে ভোল্টেজ ড্রপ পাবো, সেই ভোল্টেজ সেটা হবে I1R1। এটা অবশ্যই I1 এর সাথে সেম ডিরেকশনে থাকবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে রেজিস্ট্যান্স যদি হয়, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টের ফেজর যেটা, কারেন্টের অ্যাঙ্গেল যেটা, ভোল্টেজের অ্যাঙ্গেলও সেটাই হবে। এই দুটার মধ্যে ফেজ ডিফারেন্সটা হবে 0। মানে এটা যদি কারেন্টের ডিরেকশন হয়, তাহলে ভোল্টেজের ডিরেকশনটাও হবে এই বরাবর, মানে ড্রপ যেটা IR ড্রপের, এখানে যে রেজিস্ট্যান্সের যে ড্রপ হচ্ছে ভোল্টেজ ড্রপ, সেটা ডিরেকশনটা হবে এই বরাবর, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের E1। E1 হচ্ছে প্রাইমারিতে ইনডিউসড ভোল্টেজ ইন্টারনাল সার্কিটে, আর এক্সটার্নাল সার্কিটে আমরা ড্রপটা দেখাচ্ছি I1R1। তাহলে এই দুটার যে ভেক্টর সাম যদি আমরা করি, তাহলে এইটা প্লাস এইটা, এটা হচ্ছে এখান থেকে এটা রেজাল্টেন্ট, এটা হচ্ছে V1। এই V1টাকে আমরা এখন বলতেছি যে প্রাইমারি ভোল্টেজ যেটা, সেইটা মানে যেটা আমরা সাপ্লাইয়ের সাথে বা সোর্সের সাথে এটা কানেক্ট করছিলাম সেইটা। আর এইটা হচ্ছে একদম কয়েলের ইনডিউসড ভোল্টেজ। আর I1R1টা হচ্ছে কয়েলের রেজিস্ট্যান্সের কারণে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেইটা, ঠিক আছে? এটা কি বোঝা গেল? আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, একদম এখান থেকে শুরু করি তাহলে আমি। তো এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমাদের যে লোড যেটা, সেই লোডটা হচ্ছে রেজিস্টিভ, রেজিস্টিভ লোডের কারণে। তো এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে প্রাইমারি, প্রাইমারি যে বিভিন্ন ফেজর কোয়ান্টিটি আছে সেগুলো আমরা এই অংশের মাধ্যমে দেখাচ্ছি। আর এর নিচের অংশটা হচ্ছে সেকেন্ডারিতে যে সমস্ত ফেজর কোয়ান্টিটি আমরা পাবো। তো এক্ষেত্রে আমরা এখানে বলতেছি যে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা ইনডিউসড হবে, এখানে ভোল্টেজটা হচ্ছে টার্মিনোলজি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ, আর একটা হচ্ছে সেকেন্ডারিতে যে টার্মিনাল ভোল্টেজ যেটা পাই আমরা সেটা। তো ইনডিউসড ভোল্টেজ মানে হচ্ছে একদম কয়েলের ইনডিউসড ভোল্টেজ। তো এই ভোল্টেজটা অবশ্যই হায়ার হবে, কারণ এই ভোল্টেজ থেকেই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সের কারণে সেখানে একটা আমরা আয়ার ড্রপ পাবো। তারপরে আমরা পাচ্ছি হচ্ছে টার্মিনাল ভোল্টেজ যেটা, সেকেন্ডারিতে যে টার্মিনাল ভোল্টেজ বা লোড ভোল্টেজ যেটা, সেটা আমরা পাবো, সেটাকে আমরা বলতেছি V2, ঠিক আছে? তার মানে এক্ষেত্রে আমরা যদি আর আমরা লোডটা ধরে নিলাম হচ্ছে রেজিস্টিভ লোড। তার মানে রেজিস্টিভ লোড যদি হয়, সেক্ষেত্রে সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজের যে ডিরেকশন সেই বরাবরই, সেকেন্ডারিতে যে কারেন্ট ফ্লো হবে সেটা সেই বরাবরই হবে। একইভাবে সেকেন্ডারিতে যে টার্মিনাল ভোল্টেজ যেটা পাবো সেটাও একই ডিরেকশনে হবে। কারণটা হচ্ছে যে রেজিস্টিভ লোড যদি হয়, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স থাকবে না। যদি অন্য কোনো লোড হতো, যেমন যদি ইন্ডাকটিভ লোড হতো,
তাহলে সেক্ষেত্রে এই যে যেমন পরের ফিগারে দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে I2 কারেন্ট কিন্তু E2 কে কিন্তু ল্যাগ করছে। ঠিক আছে, I2 কারেন্ট E2 কে কিন্তু ল্যাগ করছে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ লোড, তো সেক্ষেত্রে এক্ষেত্রে কোনো ল্যাগ হবে না। তো ফেজর কোয়ান্টিটি কোনটার ম্যাগনিটিউড কতখানি হবে? তো আমরা একটু আগে যেটা বললাম এই ইকুয়েশন থেকে যেটা দেখলাম যে এক্ষেত্রে V2 তে যেটা হবে, V2 হচ্ছে E2 মাইনাস I2 R2, অথবা E2 সমান কি হবে যে V2 প্লাস I2 R2। তো E2 তার মানে সবথেকে বড় যেটা ম্যাগনিটিউড যেটা বেশি হবে সেটা হচ্ছে E2। ঠিক আছে, E2। এখন যেহেতু রেজিস্টিভ লোড, কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে I2 হবে এবং এটা সেম ফেজে থাকবে, এবং V2 যেটা হবে সেটা E2 থেকে কম হবে। এটা হচ্ছে V2 আমরা ধরে নিলাম। তাহলে আমরা এই যে এখানে V2 এখানে E2, এই মাঝখানের যে ম্যাগনিটিউডের ড্রপ যেটা হলো, এটাকে আমরা বলতেছি এখন I2 R2। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কারণে ড্রপ। I2 R2 টা হচ্ছে সেকেন্ডারিতে যে রেজিস্ট্যান্স, সেকেন্ডারি উইন্ডিং এর যে রেজিস্ট্যান্স সেটার কারণে ড্রপ। এটা আমরা দেখাচ্ছি এভাবে I2 R2। তো I2 যেহেতু এটার সাথে সেম ফেজে আছে, তার মানে I2 ড্যাশ যেটা হবে সেটা জাস্ট এটার উপরে, এবং এটা E1 এর সাথে সেম ফেজে থাকবে। এখন I2 ড্যাশ মান কি I2, এটা ছিল আমাদের I0। তাহলে এই রেজাল্টেন্ট যেটা সেটা হচ্ছে I1। এখন প্রাইমারিতে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং এর রেজিস্ট্যান্সের কারণে। আর একটু আগে যেটা বললাম যে সেম ফেজে থাকবে। সেম ফেজ মানে এটার যে অ্যাঙ্গেল, এটার অ্যাঙ্গেলও সেম হবে। এটা যদি 30 ডিগ্রিতে থাকে, এটাও 30 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, এখানে যদি আমরা লাইন টানি, যদি এখানে একটা এর মধ্যে লাইন টানি, তাহলে এখানে যে ফেজর, আমরা এখানে যদি দেখি, এখানে কারেন্টের যে অ্যাঙ্গেল, এক্ষেত্রে এই দুটো অ্যাঙ্গেল সেম হবে। ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাও সেম হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু আমাদের আমরা রেজিস্ট্যান্স কনসিডার করতেছি, তার মানে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টের ফেজর এবং ভোল্টেজের যে ফেজর, আইআর মানে হচ্ছে রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ, এই ফেজর যেটা দুটাই সেম হবে। ঠিক আছে, এই কারণে এভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, এবার কি বোঝা গেছে এবার? বুঝা। ওকে, ঠিক আছে, আমরা এদিকে যাচ্ছি না এত, কারণ এগুলো আমাদের খুব বেশি দরকার নাই। মূলত এটা দরকার ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে আমাদের লাগবে। তো এই ক্ষেত্রে কিছু জিনিস যে তাহলে আমাদের রেজিস্ট্যান্স যেটা আমরা দেখলাম যে প্রাইমারি উইন্ডিং এর একটা রেজিস্ট্যান্স ছিল, সেটাকে আমরা বলতেছি R1। একইভাবে সেকেন্ডারি উইন্ডিং এর কারণে সেখানে একটা রেজিস্ট্যান্স আমরা পাবো, সেটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং রেজিস্ট্যান্স R2। তো এই ক্ষেত্রে দেখা যায় যে রেজিস্ট্যান্স গুলোকে আমরা প্রাইমারি থেকে সেকেন্ডারিতে শিফট করতে পারি, অথবা হচ্ছে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে শিফট করতে পারি। রেজিস্ট্যান্স গুলোকে ট্রান্সফার করা যায়, একটা সাইড থেকে আরেকটা সাইডে ট্রান্সফার করা যায়। তো সেক্ষেত্রে ট্রান্সফারের ক্ষেত্রে কিছু আমরা ইকুয়েশন দেখবো আমরা। এই ক্ষেত্রে যদি আমরা এক কাজ করি যে সেকেন্ডারি রেজিস্ট্যান্স হচ্ছে R2, এটা আমরা দেখানো হচ্ছে রেজিস্ট্যান্স সহকারে দেখানো হচ্ছে, এটা হচ্ছে R2 সেকেন্ডারি রেজিস্ট্যান্স যদি হয়, এই সেকেন্ডারি রেজিস্ট্যান্স R2 কে যদি আমরা প্রাইমারিতে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে। রেজিস্ট্যান্স যখন সেকেন্ডারিতে ছিল সেটা হচ্ছে R2, তো এই রেজিস্ট্যান্সের ভিতরে যখন সেকেন্ডারি লোড কারেন্ট I2 যখন ফ্লো হবে, তো এই অবস্থায় এই রেজিস্ট্যান্সের কারণে আমরা সেকেন্ডারিতে একটা কপার লস পাবো, মানে I2R লস পাবো। তো সেকেন্ডারিতে যে কপার লস হবে সেটা হবে I2² R2। প্রাইমারিতে যে কপার লস সেটা হচ্ছে I1² R1। ঠিক আছে, তো যদি আমরা R2 কে যদি ট্রান্সফার করে প্রাইমারি উইন্ডিং এ যেটা নিয়ে আসি, প্রাইমারি সাইডে যদি নিয়ে আসি, তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে R2 সেকেন্ডারিতে থাকার ফলে যে পরিমাণ কপার লস হতো, এটাকে যদি আমরা ট্রান্সফার করে যদি আমরা প্রাইমারিতে নিয়ে আসি, তাহলে সেম পরিমাণের কপার লস হতে হবে। ঠিক আছে, R2 যদি সেকেন্ডারিতেই থাকতো, তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে পরিমাণ কপার লস হতো, R2 কে যদি আমরা প্রাইমারিতে ট্রান্সফার করি, তাহলে সেই সেম পরিমাণ কপার লস যেন হয় সেটা এনশিওর করতে হবে।
তো এটার জন্য আমাদের একটা ইকুয়েশন দাঁড়াইছে। তো এটা হচ্ছে এরকম যে সেকেন্ডারিতে যখন ছিল R2, এই অবস্থায় এর কপার লসটা ছিল I2 স্কয়ার R2। এটাকে যদি সাপোজ এটাকে আমরা প্রাইমারি সাইডে নিয়ে আসলাম, প্রাইমারি সাইডে নিয়ে আসলে প্রাইমারি সাইডে কারেন্ট কত সেটা হচ্ছে I1, এবং প্রাইমারিতে যখন নিয়ে আসলাম সেটাকে আমরা এখন বলতেছি যে R2 ড্যাশ। তাহলে I1 স্কয়ার R2 ড্যাশ, R2 ড্যাশটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি রেজিস্ট্যান্সকে যখন আমরা প্রাইমারিতে নিয়ে আসলাম তখন আমরা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে আমরা বলতেছি R2 ড্যাশ। তাহলে I1 স্কয়ার R2 ড্যাশ ইকুয়াল কি হবে I2 স্কয়ার R2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি আমরা দেখি যে R2 ড্যাশ সমান পাওয়া যায় I2 বাই I1 ইন্টু R2। তো I2 বাই I1 এটা সমান আমরা জানি যে 1 বাই K, কারণ আমাদের ইকুয়েশন যেটা ছিল সেটা হচ্ছে N2 বাই N1 ইকুয়াল V2 বাই V1 ইকুয়াল I1 বাই I2, এটা সমান K ছিল, এটা ইকুয়াল K ট্রান্সফরমেশন রেশিও। তাহলে I2 বাই I1 এটা সমান কি হবে 1 বাই K। ঠিক আছে, 1 বাই K। তাহলে আমরা ফাইনালি যেটা পাই যে যদি আমরা সেকেন্ডারি থেকে কোনো রেজিস্ট্যান্সকে যদি আমরা প্রাইমারিতে নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা হবে R2 ডিভাইডেড বাই K স্কয়ার। ঠিক আছে, এটা কি বোঝা যাচ্ছে? এটাকে বুঝতে পারলা তোমরা? জি স্যার। ওকে, তো সিমিলারলি যদি আমরা প্রাইমারি থেকে কোনো রেজিস্ট্যান্সকে যদি আমরা সেকেন্ডারিতে নিয়ে যাই তাহলে জাস্ট একই ভাবে ইকুয়েশন যদি তোমরা ডিরাইভ করো তাহলে দেখবা যে প্রাইমারি থেকে R1 কে যদি আমরা সেকেন্ডারিতে নিয়ে যাই তো সেক্ষেত্রে সেকেন্ডারিতে এটা রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সকে আমরা বলবো R1 ড্যাশ, এবং R1 ড্যাশ ইকুয়াল হবে R1 ইনটু K স্কয়ার। এক্ষেত্রে K দ্বারা মাল্টিপ্লাই হয়। ঠিক আছে, তো এগুলো তোমাদের ম্যাথ সলভ করার ক্ষেত্রে লাগবে যে সেকেন্ডারি থেকে যদি প্রাইমারিতে নিয়ে আসলাম তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমান কত হবে, একইভাবে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নিয়ে গেলাম তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। তো এক্ষেত্রে স্যার এখানে যে এটা একটু আবার বলবেন, I2 বাই I1 ইকুয়াল টু I বাই K। I বাই K না, ওটা 1 বাই K, ওটা 1 বাই K। ঠিক আছে, এখানে এই বইয়ে যথেষ্ট টাইপিং মিস্টেক আছে, ইন্ডিয়ান বই তো স্যার এক্ষেত্রে কিভাবে হলো? এইটা ট্রান্সফরমেশন রেশিও তোমাদেরকে যখন পড়ানো হয় তখন একটা ইকুয়েশন আমরা ওখানে দেখছিলাম যে এই যে V2 বাই V1 ইকুয়াল N2 বাই N1 ইকুয়াল I1 বাই I2, এটা সমান K ছিল। তার মানে যদি I2 বাই I1 মানে কি হবে 1 বাই K। এটা জাস্ট একটা একটা ও আচ্ছা রিলেশনশিপ স্যার। ছিল। ঠিক আছে, তো যাই হোক, তো এক্ষেত্রে আমরা যদি সেকেন্ডারি উইন্ডিং থেকে রেজিস্ট্যান্সকে যদি আমরা প্রাইমারিতে নিয়ে আসি তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেলাম R2 ডিভাইডেড বাই হচ্ছে K স্কয়ার, R2 ডিভাইডেড বাই K স্কয়ার। তাহলে প্রাইমারিতে যে এখন টোটাল রেজিস্ট্যান্স হলো সেটা হচ্ছে R1 প্লাস R2 বাই K স্কয়ার। ঠিক আছে, তো R1 প্লাস R2 বাই K স্কয়ার, এই টোটাল রেজিস্ট্যান্সকে আমরা বলি যে effective resistance of the transformer as referred to primary। যদি সেকেন্ডারি থেকে রেজিস্ট্যান্সকে প্রাইমারিতে নিয়ে আসি তাহলে প্রাইমারিতে যে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পাই এটাকে আমরা বলি ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ দ্য ট্রান্সফরমার অ্যাজ রেফার্ড টু প্রাইমারি। রেফার টু প্রাইমারি মানে বলা হচ্ছে যে সব রেজিস্ট্যান্সকে আমরা প্রাইমারিতে নিয়ে আসলাম, এই অবস্থায় যে টোটাল রেজিস্ট্যান্স আমরা পেলাম সেটাকে আমরা বলতেছি যে ইফেক্টিভ রেজিস্ট্যান্স অ্যাজ রেফার্ড টু প্রাইমারি। একইভাবে প্রাইমারি থেকে রেজিস্ট্যান্স গুলো নিয়ে যদি সেকেন্ডারিতে নিয়ে যাই তাহলে সেকেন্ডারিতে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পাই সেই রেজিস্ট্যান্স থেকে আমরা ইন টোটাল সেটাকে আমরা বলতেছি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাজ রেফার্ড টু সেকেন্ডারি। তো এক্ষেত্রে R01 এটা হচ্ছে রেফার টু প্রাইমারি, এটা হবে R1 প্লাস R2 ড্যাশ। R2 ড্যাশ সমান আমরা কি পেয়েছিলাম R1 প্লাস R2 বাই K স্কয়ার। একইভাবে R02 যেটা হচ্ছে রেফার টু সেকেন্ডারি, এটা হচ্ছে R2 প্লাস হচ্ছে R1 ড্যাশ, R1 ড্যাশ মানে হচ্ছে K স্কয়ার বাই R1। ঠিক আছে, তার মানে আমরা যদি এখন ধরে নিই যে সেকেন্ডারি থেকে আমরা রেজিস্ট্যান্সকে প্রাইমারিতে ট্রান্সফার করলাম, তার মানে সেকেন্ডারিতে এখন কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি যেটা হবে সেটা হচ্ছে R1 প্লাস R2 বাই K স্কয়ার। সেকেন্ডারিতে যেটা হবে সেটা হচ্ছে R2 প্লাস K স্কয়ার R1। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট সিম্পলিফিকেশনের জন্য এবং ম্যাথ সলভ করার জন্য, এটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে।
তো এরপরে জাস্ট এখানে ছোট্ট করে বলি যে আমরা যেটা আইডিয়াল আইডিয়াল ট্রান্সফরমারে কনসিডার করি যে আইডিয়াল ট্রান্সফরমারে কোনো ম্যাগনেটিক লিকেজ থাকবে না। তো ম্যাগনেটিক লিকেজ না থাকা মানে যে প্রাইমারিতে কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে এই পুরো ফ্লাক্সটাকে আমরা ধরে নেই এটা কোরের মধ্যে সার্কিল করতে থাকবে। ঠিক আছে, মানে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স লাইন কোর থেকে বের হবে না। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে কিছু ম্যাগনেটিক ফ্লাক্স লাইন এগুলো কোর থেকে বের হয়ে চলে আসে এবং এয়ারের মধ্যে দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করে। তো এটার ফলে দেখা যাচ্ছে যে এটা ম্যাগনেটিক লিকেজ আমরা পাই। তো এই ম্যাগনেটিক লিকেজকে যখন মডেলিং করা হয় তো এটাকে একটা রিঅ্যাকট্যান্স ড্রপ হিসেবে আমরা মডেলিং করি। ঠিক আছে, আমরা একটু আগে যেটা দেখলাম যে উইন্ডিং এর রেজিস্ট্যান্সকে যখন আমরা মডেলিং করতেছিলাম এই অবস্থায় আমরা একটা রেজিস্ট্যান্স মডেলিং যখন করলাম তখন একটা আইডিয়াল ট্রান্সফরমার ইন্টারনাল সার্কিট আর এক্সটার্নাল সার্কিটে আমরা একটা রেজিস্ট্যান্স অ্যাড করলাম। ঠিক আছে, একইভাবে ম্যাগনেটিক লিকেজকে যখন আমরা মডেলিং করি ট্রান্সফরমারের জন্য এই অবস্থায় আমরা এক্সটার্নাল সার্কিটে একটা রিঅ্যাকট্যান্স ড্রপ দেখাই আমরা আমরা একটা রিঅ্যাকট্যান্স ড্রপ দেখাই এবং এক্ষেত্রে একটা জাস্ট একটা ইন্ডাক্টর আমরা বসাই দিই। ঠিক আছে, জাস্ট এরকম দেখো এটা হচ্ছে উইন্ডিং প্রাইমারি সেকেন্ডারি। তো এই ক্ষেত্রে যে রিঅ্যাকট্যান্স লিকেজ রিঅ্যাকট্যান্স যেটা আমরা পাচ্ছি ম্যাগনেটিক লিকেজ যেটা আমরা পাচ্ছি এই ম্যাগনেটিক লিকেজকে আমরা জাস্ট একটা ইন্ডাকট্যান্স দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, এইটুকু বুঝলেই হবে এখানে। এরপরে আমরা ট্রান্সফরমারের যে তাহলে ট্রান্সফরমারকে যদি আমরা এখন কনসিডার করি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার তাহলে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে প্রাইমারি উইন্ডিং এ একটা কি থাকবে রেজিস্ট্যান্স থাকবে রিঅ্যাকট্যান্স থাকবে। একেবারে সেকেন্ডারি উইন্ডিং তেও একটা রিঅ্যাকট্যান্স থাকবে রেজিস্ট্যান্স থাকবে। তো এই ক্ষেত্রে প্রাইমারি যে ইম্পিডেন্স সেটা হবে কি Z1 ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস J ইনটু X1 R1 প্লাস J ইনটু X1। তো এটা হচ্ছে কমপ্লেক্স কোয়ান্টিটি। এর যদি আমরা ম্যাগনিটিউড যদি চাই তাহলে সেক্ষেত্রে আমরা রুট ওভার R1 স্কয়ার প্লাস X1 স্কয়ার করি। একইভাবে সেকেন্ডারিতে যে ইম্পিডেন্স সেটা হবে ইম্পিডেন্সের যে ম্যাগনিটিউড যেটা সেটা হবে R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যে ভোল্টেজ কারেন্টের যে ইকুয়েশন আমাদের ছিল সেটা ছিল প্রাইমারির জন্য ছিল V1 ইকুয়াল ছিল E1 প্লাস I1 R1। এটা ছিল প্রাইমারি, এটা ছিল প্রাইমারির জন্য। কিন্তু যখন আমরা রিঅ্যাকট্যান্স ম্যাগনেটিক লিকেজ রিঅ্যাকট্যান্স থেকে একটা ইন্ডাক্টর দিয়ে যখন আমরা মডেলিং করছি তো এই অবস্থায় R1 এর সাথে X1 অ্যাড হয়ে গেছে এখানে। একইভাবে সেকেন্ডারিতেও R2 এর সাথে X2 অ্যাড হয়েছে। ঠিক আছে, তো একইভাবে আমরা একটু আগে যেটা দেখলাম যে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে যদি কোনো কিছু নিয়ে আসি তাহলে সেটাকে কে স্কয়ার দ্বারা ভাগ করতে হয়। একইভাবে যদি আমরা X2 কেও প্রাইমারিতে নিয়ে আসি তাহলে সেটাকেও কে স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। একইভাবে যদি আমরা X1 কে সেকেন্ডারিতে নিয়ে যাই তাহলে X1 কে কে স্কয়ার দ্বারা গুণ করতে হবে। যেমন R1 কে আমরা যখন নিয়ে গেলাম তখন R1 কে স্কয়ার লিখছি, X1 কে যখন নিয়ে যাব তখন X1 কে স্কয়ার হবে। ঠিক আছে, আচ্ছা এখানে সিম্পল একটা ম্যাথ আছে, এই ম্যাথটা তোমাদেরকে একটু জাস্ট দেখাই। তো এক্ষেত্রে বলতেছে যে a 30 kVA 2400 divided by 120 volt 50 hertz transformer has a high voltage winding resistance of 0.1 leakage reactance 0.22। ঠিক আছে, মানে হাই ভোল্টেজ উইন্ডিং যেটা সেটার R1 এর ভ্যালু বলা আছে X1 এর ভ্যালু বলা আছে। লো ভোল্টেজ উইন্ডিং এর ক্ষেত্রে R2 এর ভ্যালু বলা আছে এবং লিকেজ রিঅ্যাকট্যান্স X2 এর ভ্যালু বলা আছে। Find that equivalent winding resistance, reactance and impedance referred to high voltage side এবং লো ভোল্টেজ সাইড। তাহলে হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে প্রাইমারি, লো ভোল্টেজ সাইড হচ্ছে সেকেন্ডারি। এখন সবকিছুকে যদি আমরা প্রাইমারিতে নিয়ে আসি তাহলে আমরা এটাকে বলবো যে রিফার টু প্রাইমারি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা আমাদের প্রথমে যে প্যারামিটারটা দরকার হবে সেটা হবে কে। তাহলে কে সমান কত হবে সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ বা V2 বাই V1 এটা সমান হচ্ছে 120 বাই 2400 1/20। ঠিক আছে, আর আমাদের যে সমস্ত কোয়ান্টিটি দেওয়া আছে এটা R1 দেওয়া আছে X1 দেওয়া আছে R2 দেওয়া আছে X2 দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে R01। R01টা হচ্ছে রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার্ড টু প্রাইমারি। তাহলে এটা সমান কি R1 প্লাস হচ্ছে R2 বাই K স্কয়ার। জাস্ট আমরা ইকুয়েশন থেকে এখানে পাচ্ছি 14.1। একইভাবে X01 যেটা এটা কত হবে X1 প্লাস
x2 বাই k স্কয়ার, এখানে আমরা পেলাম 5.02। ঠিক আছে, তাহলে এখন আমাদের বের করতে হবে z01। তো z01 এটা কি হবে, রুট ওভার হবে r01 x01 এই দুইটার স্কয়ার, মানে স্কয়ার প্লাস স্কয়ার এর উপর হচ্ছে রুট, তাহলে এটা 15 ওহম। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, কিচ্ছু না, ইকুয়েশনটা বসায় দিতে হবে, দিয়ে এই ভ্যালুগুলো দিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে রেফার টু প্রাইমারি বা হাই ভোল্টেজ সাইড। আর রেফার টু সেকেন্ডারি যেটা, সেটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। তাহলে জাস্ট এখানে r02 x02 এগুলো বের করতে হবে। তো এখানে r2 প্লাস r1 ড্যাশ ছিল, আমরা দেখছি যে r2 প্লাস এটা কি হতে হবে, r1 ড্যাশ মানে হচ্ছে k স্কয়ার r1। একইভাবে x02 হবে k স্কয়ার x1 এর এই টার্মটা যুক্ত হবে। আর z02 z01 বের করার নিয়ম একই। ঠিক আছে, রুট ওভার r02 স্কয়ার প্লাস x02 স্কয়ার। অথবা যদি দেখা যাচ্ছে যে তোমরা যদি প্রাইমারি সাইডের ক্ষেত্রে যদি z01টা যদি বের করে নাও, প্রাইমারিতে যদি বা হাই ভোল্টেজ সাইডে z01 যদি বের করো, তোমাদের যদি সেকেন্ডারিতে z02 বের করতে বলে, তাহলে জাস্ট এই ইকুয়েশনটা ইউজ করলেই হবে। z02 ইকুয়াল হচ্ছে k স্কয়ার z01। মানে প্রাইমারিতে প্রথমে সব ট্রান্সফার করে নিলে সেখানে z01 এর একটা ভ্যালু পেলা। এটাকে যদি তুমি সেকেন্ডারিতে নিয়ে যেতে চাও, তাহলে জাস্ট k স্কয়ার দ্বারা সেটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলেই তোমরা z02 পাবা, মানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স রেফার টু সেকেন্ডারি। ঠিক আছে, এটা কি বোঝা গেল? জি স্যার। ওকে, কিছু জি, না, স্যার। এখানে তেমন কিছুই নাই, জাস্ট আমরা যে ইকুয়েশনগুলো দেখলাম এখন পর্যন্ত, ইকুয়েশনগুলোর অ্যাপ্লিকেশন। তোমরা এই করেসপন্ডিং ম্যাথগুলো কিন্তু দেখবা। ঠিক আছে, তোমাদেরকে যা দেখানো হচ্ছে এর আশেপাশের ম্যাথগুলো একটু দেখতে হবে তোমাদের। এরপরে একবারে আমি চলে গেলাম 32.18 এই আর্টিকেলে। ঠিক আছে, এখানে আমরা দেখব যে একটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্স সার্কিটটা কিরকম হতে পারে। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা ছিল আমাদের আইডিয়াল একটা ট্রান্সফরমার। তো এটাকে যখন আমরা একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফারে যখন নিয়ে যাচ্ছি, তখন আমরা বলতেছি যে এই মাঝখানের অংশটুকু যেটা, এই মাঝখানের অংশটুকু এটা হচ্ছে আইডিয়াল। এটাকে আমরা বলতেছিলাম যে এটা হচ্ছে একটা ইন্টারনাল সার্কিট, আর নন আইডিয়াল জিনিসগুলোকে এক্সটার্নাল সার্কিট হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সটার্নাল সার্কিট, এটা হচ্ছে এক্সটার্নাল সার্কিট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা জিনিস যে একটা ট্রান্সফরমারে যখন আমরা সেকেন্ডারিতে যখন কোনো লোড কানেক্ট করি না, তো এই অবস্থায় আমরা দেখি যে ট্রান্সফরমারের প্রাইমারিতে একটা কারেন্ট ড্র করে, যেটাকে আমরা বলি নো লোড প্রাইমারি কারেন্ট। ঠিক আছে, তো এই নো লোড প্রাইমারি কারেন্টটা ড্র করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে কোরকে ম্যাগনেটাইজ করা, কোরকে ম্যাগনেটাইজ করা। তো কোর যখন ম্যাগনেটাইজ হবে, কোর ম্যাগনেটাইজ হওয়া মানে কোরের মধ্যে একটা ফ্লাক্স সেখানে ফ্লো হবে, কোরের মধ্যে একটা ফ্লাক্স ফ্লো হবে। কোরের মধ্যে, কোর যদি ম্যাগনেটাইজ না হয়, কোরের মধ্যে যদি ফ্লাক্স না থাকে, তাহলে কিন্তু আমরা সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ পাবো না। তো সিম্পলি যদি আমরা বলি যে নো লোড কারেন্টের কাজই হচ্ছে কোরকে ম্যাগনেটাইজ করা। কিন্তু এই ম্যাগনেটাইজ করার সাথে সাথে আমরা দেখি যে কোরে কিছু লস হয়। কোর যেমন ম্যাগনেটাইজ হয়, একইভাবে কোরে কিছু লস হয়, কারণ একটা ট্রান্সফরমার কোনো লোড নিচ্ছে না, মানে সেকেন্ডারিতে ওপেন আছে। এই অবস্থায় যদি আমরা ট্রান্সফরমারের প্রাইমারিতে যদি একটা ওয়াটমিটার যদি কানেক্ট করি, তো সেক্ষেত্রে আমরা দেখবো যে প্রাইমারি ওয়াটমিটারে একটা আমরা রিডিং পাচ্ছি। তো ওয়াটমিটার রিডিং পাওয়া মানে কি, সেখানে একটা ওয়াট লস হচ্ছে, কেউ একটা ওয়াট লস করাচ্ছে। তো কে ওয়াট লস করাতে পারে, এটাকে আমরা তখন বলি যে এটা হচ্ছে আমাদের একটা তোমাদের হয়তো মনে আছে যে প্রাইমারি নো লোড অবস্থায় প্রাইমারি যে কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্টের আমরা দুইটা কম্পোনেন্ট পাইছিলাম, একটা হচ্ছে আই নট, একটা হচ্ছে আইডব্লিউ। একটা হচ্ছে আই নট ছিল, সরি এটা হচ্ছে আই নট না, তো ওটা কি বলে, আই মিউ ছিল একটা। আই নটটা হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট, এটাই আমরা দুইটা কম্পোনেন্ট পেয়েছিলাম, একটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট যেটাকে আমরা বলি আইডব্লিউ, আর একটা হচ্ছে যে কোর লস কম্পোনেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে আই মিউ বা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, এরকম নাম ছিল হয়তো, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট। তো আইডব্লিউ যেটা, সেটার কারণেই মূলত এই নো লোড অবস্থায় লসটা আমরা পাই।
আর আই মিউ যেটা, সেটার কারণে আসলে কোরে একটা ফ্লাক্স আমরা পাই। ঠিক আছে, এটাকে মডেল করার জন্য যেহেতু আমরা নো লোড অবস্থাতেও একটা লস পাচ্ছি, সেই লসটাকে মডেল করার জন্য আমরা এখানে একটা আর নট, যেটা এই আর নটটাকে, এই রেজিস্ট্যান্সকে আমরা এখানে মডেল করি আর নট। এবং যেহেতু কারেন্টের একটা কম্পোনেন্ট কোরকে ম্যাগনেটাইজ করার জন্য রেসপন্সিবল, তো কখন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়? যখন একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা পাই। তো ম্যাগনেটিক ফিল্ড আমরা তখনই পাই যখন আমাদের কাছে হচ্ছে ইন্ডাক্টর থাকবে। ইন্ডাক্টর বা সলিনয়েড যখন থাকে, তখন সেখানে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স পাই বা ম্যাগনেটিক ফ্লাক্স পাই বা ম্যাগনেটিক ফিল্ড পাই। তো এটা রিপ্রেজেন্ট করার জন্য এই ভেতরে একটা সার্কিট, এটাকে বলা হচ্ছে এক্সাইটেশন সার্কিট। আর নট এটা হচ্ছে লস বোঝায়, আর এক্স নট এটা বোঝায় হচ্ছে কোরের এক্সাইটেশন হওয়ার জন্য রেসপন্সিবল, এটা মিন করে। তো এই আর নট এক্স নট এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাকে আমরা বলি এক্সাইটেশন সার্কিট। ঠিক আছে, আর বাকিগুলো তো আমরা একটাকে বললাম যে ম্যাগনেটিক লিকেজটাকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, উইন্ডিং রেজিস্ট্যান্স আর, একইভাবে এদিকেও সেম জিনিস। ঠিক আছে, তো যা বললাম এটা কি বোঝা গেছে যা বললাম? হ্যাঁ না কিছু বলো। বুঝছি স্যার। ওকে, জি স্যার বোঝা গেছে। আচ্ছা আচ্ছা। তো তোমাদেরকে কিন্তু এই যে এগুলো ভেতরে কিন্তু একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? স্যার ওই হ্যাঁ বলো। এক্সাইটেশন সার্কিটটা কেন ইউজ হয়? এক্সাইটেশন সার্কিটটা এটা হচ্ছে আমরা ট্রান্সফরমারকে মডেল করতেছি। তো আমরা দেখছি যে ট্রান্সফরমারে যখন কোনো কারেন্ট আমরা যখন দিলাম না, মানে সেকেন্ডারিতে যখন কোনো কারেন্ট ফ্লো নাই, তো এই অবস্থাতেও আমাদের প্রাইমারিতে একটা কারেন্ট ফ্লো হয়। এই প্রাইমারি কারেন্টের কাজটা হচ্ছে কোরটাকে ম্যাগনেটাইজ করা। ঠিক আছে, মানে কোরের মধ্যে ফ্লাক্সের ফ্লো করানো। তো এই ফ্লাক্সটা কখন তৈরি হবে? তো ফ্লাক্সটা তখনই তৈরি হবে যদি আমাদের একটা ইন্ডাক্টর থাকে সেখানে, ইন্ডাক্টর থাকে অথবা হচ্ছে সলিনয়েড যদি থাকে, তাহলে সেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স পাই। একই সাথে আমরা দেখছি যে সেকেন্ডারি যদি কোনো কারেন্ট ফ্লো না থাকে, এই অবস্থায় যদি আমরা প্রাইমারিতে একটা ওয়াট মিটার লাগাই, তো এক্ষেত্রে দেখা যায় যে প্রাইমারিতে একটা লস হচ্ছে। ওয়াট মিটার যদি আমরা দেখা যায়, আমরা দেখবো যে প্রাইমারিতে একটা ওয়াট রিডিং একটা পাওয়া যায়। তো এই ওয়াট রিডিংটা কেন পাওয়া যায়, এটার ব্যাখ্যা হিসেবে পরবর্তীতে বলা হয়েছে যে আসলে এখানে আমাদেরকে তাহলে একটা সার্কিট একটা মডেল করতে হবে, যেটা হচ্ছে এক্সাইটেশন সার্কিট, যেটাতে দুইটা ব্রাঞ্চ থাকবে, একটা হচ্ছে আর থাকবে, একটা এক্স থাকবে। যেখানে আরটা হচ্ছে এই যে নো লোড অবস্থায় যে লস হচ্ছে, লস বোঝানোর জন্য আমরা সেখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করব, আর এক্সাইটেশন বোঝানোর জন্য বা কোরকে ম্যাগনেটাইজ যে হচ্ছে কোর, তো এটা বোঝানোর জন্য সেখানে আমরা একটা ইন্ডাক্টর বা রিঅ্যাকট্যান্স সেখানে আমরা মডেল করব। তো এই কনসিডারেশন থেকেই পরবর্তীতে R0 এবং X0 এই একটা প্যারালাল ব্রাঞ্চ সেখানে অ্যাড করা হয়েছে এবং এটা নাম দেওয়া হয়েছে এক্সাইটেশন সার্কিট। ঠিক আছে, আমি সামনের দিকে যাই। তো একইভাবে এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। একইভাবে যদি আমরা প্রাইমারি কোনো কোয়ান্টিটিকে সেকেন্ডারিতে নিয়ে যাই, তাহলে কে 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 স্কয়ার দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। যদি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে যায়, তাহলে কে স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রে বলছে যে প্রাইমারি ইকুইভ্যালেন্ট টু সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ। তো সেকেন্ডারি এখানে দেখো E1 টা হচ্ছে প্রাইমারি, এক্ষেত্রে তোমরা কি স্পষ্ট ধারণা পাবা যে এটা হচ্ছে V1, সোর্সের ভোল্টেজ V1, আর E1 হচ্ছে এই ভোল্টেজটা, E1 হচ্ছে এই ভোল্টেজ, একদম আইডিয়াল ট্রান্সফরমারের যে ইনডিউস ভোল্টেজ সেটা E1, আইডিয়াল ট্রান্সফরমারের যে সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ সেটা E2, আর V2 টা হচ্ছে লোডের অ্যাক্রসে। তাহলে অবশ্যই E2 যে ভোল্টেজ হবে, সার্কিটে কারেন্ট ফ্লো থাকলে I2 কারেন্ট ফ্লোর কারণে এই R এবং X এর ড্রপ হবে। E2 যদি 100 ভোল্ট হয়, তাহলে এখানে যে 5 ভোল্ট ড্রপ হয়, তাহলে V2 টা হবে 95। একইভাবে এখানে আমরা ধরলাম যে V1 হচ্ছে 200 ভোল্ট, 220 ভোল্ট, এখানে একটা ড্রপ হবে R1 X1, যে সার্কিটে কারেন্ট ফ্লো থাকে এখানে একটা ড্রপ হবে। তো এটা 10 ভোল্ট যদি ড্রপ ধরি, তাহলে এই E1 যেটা হবে সেটা হবে 210 ভোল্ট। ঠিক আছে, এইভাবেই আসলে যে তোমরা একটু আগে যে ভেক্টর ডায়াগ্রামগুলো দেখলা, সেগুলো কনসিডারেশনটা এভাবেই আসছে এর মডেলিং এর উপর বেস করে। তো যেটা বলতেছিলাম যে এই যে E2 কে যদি আমি সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ, এটা একটা কোয়ান্টিটি, এটাকে সেকেন্ডারি কোয়ান্টিটিকে যদি আমরা প্রাইমারিতে নিয়ে আসি, তাহলে কি করতে হবে? তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে রেজিস্ট্যান্স গুলোকে যখন আমরা রেজিস্ট্যান্স কোয়ান্টিটিকে যখন আমরা
সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে আসবো, তো এই অবস্থায় আমাদের কে স্কোয়ার দ্বারা ভাগ করতে হয়, কে স্কোয়ার দ্বারা ভাগ করতে হয়। কিন্তু যদি আমরা ভোল্টেজ কোয়ান্টিটিকে যদি নিয়ে আসি প্রাইমারিতে, সেক্ষেত্রে জাস্ট কে দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, কারণ প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটার মধ্যে ভোল্টেজের যে কোনটাতে কত হবে এটা ডিফাইন করে কিন্তু কে, টার্নস ট্রান্সফরমেশন রেশিও। ঠিক আছে, আমরা এটা আগে যেটা দেখছিলাম যে V2/V1 সমান কিন্তু কে ছিল, তো V2/V1 অনেক ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেশন হিসেবে V2/V1 কে E2/E1 ধরা হয়। ঠিক আছে, V2/V1 কে E2/E1 ধরা হয়। অনেক ক্ষেত্রে ধরা হয় যে ইন্টারনাল ড্রপ যেটা IR ড্রপ বা IX ড্রপ যেটা, এটা অনেক স্মল ধরে। সিম্পলিফিকেশনের জন্য আমরা ধরে নেই যে V2/V1, E2/E1, N2/N1, I1/I2 এগুলো সব সমান হচ্ছে কে। তো এই কারণে সেকেন্ডারি কোনো ভোল্টেজকে যদি আমরা প্রাইমারিতে নিয়ে যাই, তাহলে এর শুধু ট্রান্সফরমেশন রেশিও দ্বারা শুধু গুণ বা ভাগ হবে। ঠিক আছে, এই কারণে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিয়ে গেলে E2/K হবে, এবং এটা E2/K মানে হচ্ছে আবার E1, E2/K এটা সমান হবে E1। ঠিক আছে, একইভাবে যদি V2 ড্যাশ বা V2 কে যদি আমরা প্রাইমারিতে নিয়ে যাই, V2 হচ্ছে সেকেন্ডারি আউটপুট যে ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ, সেটাকে যদি আমরা যদি প্রাইমারিতে নিয়ে যাই তাহলে সেটাকে জাস্ট কে দ্বারা ভাগ করব, কারণ V2 ড্যাশ সমান হবে V2/K হবে, এবং V2/K মানে হচ্ছে আবার V1। ঠিক আছে, আর I2 ড্যাশ সমান তো KI2, যেটা আমরা আগে দেখছি যে I2 ড্যাশ সমান KI2। তোমরা যদি একটু পড়াশোনা করো তাহলে দেখবা যে সবগুলো রিলেশনশিপ ডেভেলপ করা যায়, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি, একটু পড়াশোনা করলে সব পাবা। আর এইদিকে হচ্ছে ইম্পিডেন্স ট্রান্সফার করলে সেখানে R2 ড্যাশ সমান হবে R2/K², X2 ড্যাশ হবে X2/K², এভাবে জিনিসগুলো চলে যায়। তো যাই হোক, আমরা এখানে জাস্ট সেকেন্ডারি সাইড যেটা সেটা যদি দেখি, তো সেকেন্ডারি সাইডে এখানে হচ্ছে E2 ইনডিউস ভোল্টেজ, I2 কারেন্ট, R2 হচ্ছে উইন্ডিং রেজিস্ট্যান্স, X2 হচ্ছে ম্যাগনেটিক লিকেজ সেকেন্ডারি সাইডে, এটা হচ্ছে লোড। তো এইটাকে যদি আমরা প্রাইমারিতে নিয়ে আসি তাহলে কি হবে, যে E2 ড্যাশ এটা সমান হবে E1, কারণ আমরা আগে দেখলাম E2 ড্যাশ সমান E1 হবে। R2 ড্যাশকে প্রাইমারিতে নিয়ে আসলে R2/K² হবে, X2 ড্যাশকে নিয়ে আসলে X2/K², V2 ড্যাশকে V2/K, আর ZL ড্যাশ যেটা মানে ZL কে যদি আমরা প্রাইমারিতে নিয়ে আসি তাহলে হবে ZL/K²। তো এইটা হচ্ছে সেকেন্ডারিকে বা সেকেন্ডারি কম্পোনেন্ট গুলোকে যখন আমরা প্রাইমারিতে নিয়ে চলে আসলাম তখন হবে অবস্থাটা এরকম। ঠিক আছে, তো এক্ষেত্রে ফার্দার সিম্পলিফিকেশনে যেটা করা হয়, তাহলে এই সার্কিটটাকে যদি আমরা এখন এই দিকে বসাই দেই, তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টে কি ছিল, এই পয়েন্টে ছিল E1 আর E2, E1 আর E2। কিন্তু আমরা দেখলাম যে E2 ড্যাশ E2 কে যখন প্রাইমারিতে নিয়ে আসলাম সেটা E1 এর সমান হয়ে গেল, মানে এখানে জাস্ট এখন শুধু E1 থাকবে। আর এখানে এক্সাইটেশন সার্কিটটা দেখা যাচ্ছে যে এই জায়গাতে আছে, R1 X1 ব্রাঞ্চের পরে এখানে আছে। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে সিম্পলিফিকেশনের জন্য যেটা করা হয়, এই ব্রাঞ্চটাকে একদম এখানে নিয়ে আসা হয়। এটা জাস্ট সিম্পলিফিকেশন, এর কোনো এক্সপ্লেনেশন আমি আমার জানা নাই। আমি যতদূর জানছি সেটা হচ্ছে পরবর্তীতে সার্কিট, এই ইকুইভ্যালেন্ট সার্কিটের অ্যানালাইসিসের জন্য এবং এর সিম্পলিফিকেশনের জন্য এবং এই বিভিন্ন প্যারামিটার ক্যালকুলেশনের জন্য এই এক্সাইটেশন ব্রাঞ্চটাকে একদম প্রাইমারি যে সাপ্লাই, তো সেই জায়গাতে নিয়ে চলে আসা হয়, এবং পরবর্তীতে জাস্ট এটাকে এই কাজটাই করা হয়েছে। এবং এই কাজ করে ফাইনালি এখান থেকে ইকুইভ্যালেন্ট, এই ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্স সেটা বের করা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো যে এই যে 32.39 যেটা, তো এখান থেকে যে ইম্পিডেন্স পাওয়া যায় সেটা হচ্ছে, দেখো যে R1 X1 হচ্ছে Z1 প্লাস প্লাস কি হবে, এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চ, এই দুটা প্যারালাল হয়ে যে রেজাল্টেন্ট পাওয়া যাবে সেটার সাথে Z1 প্লাস হবে। তো সেই কাজটাই করা হয়েছে, Z1 প্লাস হচ্ছে ZM, ZM বলা হচ্ছে যে এটা হচ্ছে ম্যাগনেটাইজিং যে মানে এই যে এক্সাইটেশন সার্কিটের যে ইম্পিডেন্স সেটা হচ্ছে ZM, আর এদিকে হচ্ছে Z2 ড্যাশ পাওয়া যাবে, আর এখানে ZL ড্যাশ। ঠিক আছে, তো ফাইনালি এটা হচ্ছে এখানকার আউটকাম, এটার আউটকাম হচ্ছে জেডটা। ঠিক আছে, তো আপাতত তোমাদের এটা এই পর্যন্ত জানলেই হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আরো সিম্পলিফিকেশন আছে। ঠিক আছে, তো এই পেজটা এখানে যদি দেখো যে পরবর্তীতে যে X0 R0 এবং R0 এর ভ্যালু যে
এতই কম, এটার কারণে পরবর্তীতে এটাকে অমিট করা হয়েছে। R0 X0 পরবর্তীতে এই সার্কিট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই I0 কারেন্টের পরিমাণ যেটা সেটা খুবই কম কারেন্ট। এই I0 কারেন্টের পরিমাণটা খুবই কম কারেন্ট, এই কারণে পরবর্তীতে ধরা হয় যে এই I1 যেটা পুরোটাই এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, I1 পুরোটাই। কারণ I1 এর যে পোর্শনটা I0 এর মধ্যে দিয়ে ফ্লো হয় এটা খুবই নগণ্য, ঠিক আছে। এই কারণে পরবর্তীতে অ্যানালাইসিসের সুবিধার জন্য এই এক্সাইটেশন সার্কিটটাকে অমিট করে দিয়ে জাস্ট এগুলো নিয়ে কনসিডার করা হয়েছে, ঠিক আছে। তো আর জাস্ট আর একটু সময় লাগবে, আমি ট্রান্সফরমারটা আজকে শেষ করে দেবো, ঠিক আছে। তো এখন আসি জাস্ট যে ট্রান্সফরমারের টেস্ট, তোমাদের এটা সিলেবাসে আছে যে ট্রান্সফরমারের টেস্টটা আমরা কেন করি। মেইনলি ট্রান্সফরমারের যে লস হয়, ট্রান্সফরমারের দুই রকমের লস হয়, একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। কোর লস এবং কপার লস। তো কোর লসের জন্য ট্রান্সফরমারের কিছু প্যারামিটার দায়ী এবং কপার লসের জন্য কিছু প্যারামিটার দায়ী। তো এই মূলত এই ট্রান্সফরমারের টেস্টের পারপাসটাই হচ্ছে ট্রান্সফরমারের কিছু প্যারামিটার আমাদের বের করা। তো ডিজাইন প্যারামিটার, তো আমাদের ডিজাইন প্যারামিটার হচ্ছে চারটা। একটা হচ্ছে R01 X01। R01 এটা বলা হচ্ছে যে রেজিস্ট্যান্স রেফার টু প্রাইমারি। তো R01 এর মধ্যে কি আছে, R1 আছে, R2 ড্যাশ আছে। X01 এর মধ্যে X1 আছে, X2 ড্যাশ আছে। আর আমাদের দুইটা প্যারামিটার, সেটা হচ্ছে এক্সাইটেশন যে ব্রাঞ্চটা ছিল, এক্সাইটেশন সার্কিটের যে দুইটা ব্রাঞ্চ, সেই দুইটা ব্রাঞ্চের একটা রেজিস্ট্যান্স ছিল R0 আর একটা হচ্ছে X0। তো এই R0 যেটা, এটাকে বলা হচ্ছে যে এই R0 এর কারণেই নো লোড অবস্থায় আমরা একটা লস পাই, যেটাকে বলা হচ্ছে যে কোর লস কম্পোনেন্ট। কোর লস, এই কোর লসটা পাওয়ার কারণটাই হচ্ছে R0 রেজিস্ট্যান্সের জন্য। যেখানে রেজিস্ট্যান্স থাকবে সেখানে আমরা লস পাবো, সেখানে রিয়েল পাওয়ারের লস হবে। কোনো রিঅ্যাকট্যান্সে কিন্তু রিয়েল পাওয়ার লস হয় না, এটা তোমরা জানো। আর আরেকটা তাহলে কম্পোনেন্ট হচ্ছে আমাদের X0, এটাকে আমরা বলি যে ম্যাগনেটাইজিং যে কম্পোনেন্ট, ঠিক আছে, X0। তো এক্ষেত্রে আর কে আমরা বলি, এখানে আরেক কিছু জিনিস জেনে নাও যে আর কে আমরা বলি রেজিস্ট্যান্স। তো এর ইনভার্স যে শব্দটা সেটা হচ্ছে যে কন্ডাক্টেন্স, আর এর ইনভার্স হচ্ছে জি। আরেকটা হচ্ছে যে রিঅ্যাকট্যান্স, রিঅ্যাকট্যান্সকে আমরা বলি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি। আর এর বিপরীত শব্দটা যেটা, সেটা হচ্ছে সাসেপ্টেন্স, সেটাকে আমরা বি দ্বারা রিপ্রেজেন্ট করি। আরেকটা হচ্ছে ইম্পিডেন্স, যেটা হচ্ছে আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করি। এর বিপরীত শব্দ যেটা, সেটা হচ্ছে অ্যাডমিটেন্স, সেটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি। তো আমাদের এই টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে R01 X01 R0 এবং X0 এই চারটা প্যারামিটার বের করা। এই চারটা প্যারামিটার বের করতে পারলে আমরা একটা ট্রান্সফরমারের পারফরমেন্স সম্পর্কে আমরা জানতে পারি, যে ট্রান্সফরমারের উইন্ডিং এর রেজিস্ট্যান্স কত, এই ট্রান্সফরমারে প্রাইমারিতে ভোল্টেজ সাপ্লাই দিলে কি পরিমাণ ড্রপ হবে উইন্ডিং এ, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। তো এই প্যারামিটারগুলো বের করার জন্য আমাদের দুইটা টেস্ট করা হয়, একটা হচ্ছে আমরা বলি ওপেন সার্কিট টেস্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট টেস্ট, তো ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে মূলত R0 এবং X0 এই দুইটা প্যারামিটার বের করি। R0 এবং X0 এই দুইটা প্যারামিটার আমরা ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে বা নো লোড টেস্টের মাধ্যমে আমরা বের করি। তো এই ক্ষেত্রে সাপোজ একটা ট্রান্সফরমার আমরা হাতে নিলাম, এই ট্রান্সফরমারের লেখা আছে যে এটা হচ্ছে 440 ডিভাইডেড বাই হচ্ছে 110, 440 ডিভাইডেড বাই হচ্ছে 110 ভোল্ট, অর্থাৎ আরো বেশি ধরে নাও, একটা হচ্ছে 2400 ডিভাইডেড বাই 220 ধরে নাও, 2400 ডিভাইডেড বাই 220 ভোল্ট। তো এক্ষেত্রে ওপেন সার্কিট বা নো লোড টেস্টের মাধ্যমে আমরা যে জিনিসটা বের করি সেটা হচ্ছে কোর লসটা বের করি। প্রথমে কোর লস বের করি। তো এক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এরকম যে যদি আমরা ট্রান্সফরমারের কোর লস যদি বের করতে চাই, তাহলে প্রাইমারি বা সেকেন্ডারিতে ট্রান্সফরমারের যে রেটেড যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর আরেকটা যে আমাদের শর্ট সার্কিট টেস্ট আছে, শর্ট সার্কিট টেস্টের নিয়মটা হচ্ছে যে আমাদের রেটেড কারেন্ট ফ্লো করাতে হবে। তো ওপেন সার্কিটে আমাদের
রেটেড ভোল্টেজ দিতে হবে আর শর্ট সার্কিটে রেটেড কারেন্ট দিতে হবে। তো এক্ষেত্রে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে আমরা বললাম যে আমাদের ট্রান্সফরমারের স্পেসিফিকেশনে বলছে যে 2400/220 ভোল্ট, সাপোজ 2400/220 ভোল্ট, তার মানে 2400 যেটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, 220 হচ্ছে লো ভোল্টেজ সাইড। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হয় যে আমরা টেস্টটা দুই পাশেই করতে পারি, টেস্ট আমরা কিন্তু দুই দিকেই করতে পারি, বাট আমাদের যে অ্যাভেলেবল মিটার যেটা মানে ভোল্ট মিটার বা অ্যামিটার, এগুলো রেঞ্জ কিন্তু এত বেশি হয় না। এই রেঞ্জ মূলত এই মিটারের লিমিটেশন যেটা, এটার কারণে আমরা যেটা করি যে লো ভোল্টেজ সাইড যেটা, সেই লো ভোল্টেজ সাইডে আমরা ওপেন সার্কিট টেস্টটা করি। আমরা ওপেন সার্কিট টেস্ট বা নো লোড টেস্ট যেটা, এটা করি লো ভোল্টেজ সাইডে, কারণ লো ভোল্টেজ সাইডে 220 ভোল্ট দিলেই কিন্তু আমাদের রেটেড ভোল্টেজটা দেওয়া হয়ে যাবে। কিন্তু আমরা যদি হাই ভোল্টেজ সাইডে দিতে চাই তাহলে আমাদের 2400 ভোল্ট লাগবে, এবং 2400 ভোল্টকে মেজার করার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্ট দরকার সেটা দেখা যাচ্ছে নর্মাল ল্যাবরেটরি কন্ডিশনে সেখানে আমাদের নাও থাকতে পারে। তো এই কারণে আমরা ওপেন সার্কিট টেস্টটা করি লো ভোল্টেজ সাইডে। ঠিক আছে, তো লো ভোল্টেজ সাইডে আমরা কি করব যে ওপেন সার্কিট টেস্ট যেটা, এই টেস্টটা করব। তো সেক্ষেত্রে আমরা বললাম যে লো ভোল্টেজ সাইডে ভোল্টেজ কম লাগবে, কারণ রেটেড ভোল্টেজ হচ্ছে 220, আমরা 220 ভোল্ট দিলাম, সোর্স থেকে দিলাম, এখানে একটা ভোল্ট মিটার কানেক্ট করলাম, এখানে অ্যামিটার একটা কানেক্ট করা হলো আর একটা ওয়াট মিটার। তাহলে এই ওয়াট মিটারের যে রিডিংটা আমরা পাবো, এই ওয়াট মিটারের রিডিংটাই আমাদের কি মিন করে, সার্কিটটি কিন্তু সেকেন্ডারি ওপেন, সেকেন্ডারিতে কোনো লোড কানেক্ট করে নাই, তার মানে এই অবস্থায় সার্কিটে যে কারেন্টটা ফ্লো হবে সেটা হচ্ছে নো লোড প্রাইমারি কারেন্ট, নো লোড প্রাইমারি কারেন্ট। এবং এর ফলে যে লসটা আমরা পাবো সেটাকে আমরা কি বলছিলাম যে কোর লসটা পাবো। এটার ফলে আমরা কোর লস পাবো, কারণ সার্কিটে কারেন্টটা খুবই নগণ্য কারেন্ট, এর ফলে যে কপার লস হবে সেটা খুবই নেগলিজিবল। ঠিক আছে, তো এই অবস্থায় ওয়াটমিটার রিডিংটা হচ্ছে কোর লস মিন করে, এবং কোর লসের কারণটা হচ্ছে কার জন্য, আমরা বলছিলাম যে আর নটের জন্য। তাহলে আমরা কিছু জিনিস এখান থেকে দেখে নিই যে এই ওপেন সার্কিট টেস্টের সময় যে ভোল্টেজটা আমাদের লাগছে, তো সেটা মনে করো V1, কারেন্ট ফ্লো হইছে I0, ঠিক আছে। তাহলে ওয়াট মিটারের রিডিং যদি আমরা একটা সার্টেন একটা রিডিং পেলাম, তাহলে এই রিডিং সময় আমরা কি লিখতে পারি, W ইকুয়াল হচ্ছে V1 সাপ্লাই ভোল্টেজ, I0 হচ্ছে কারেন্ট, আর cos phi নট, cos phi নট। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে V1টা হচ্ছে আমাদের সোর্স ভোল্টেজ, সোর্স থেকে যে ভোল্টেজটা আমরা সাপ্লাই দিলাম, যেটা হচ্ছে V1 হচ্ছে লো ভোল্টেজ সাইডের রেটেড ভোল্টেজ, I0টা হচ্ছে নো লোড কারেন্ট, আর এক্ষেত্রে cos phi নট একটা থাকবে, কারণ আমরা দেখছিলাম যে I0 এর করেসপন্ডিং একটা অ্যাঙ্গেল থাকে, I0 একটা ফেজর কোয়ান্টিটি, যেটার একটা ম্যাগনিটিউড থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে। আমরা জানি রিয়েল পাওয়ার সমান P সমান হচ্ছে VI cos থিটা, তো ভিটা হচ্ছে V1। আচ্ছা, একটু ওয়েট করো 1 মিনিট। ঠিক আছে, যেটা বলতেছিলাম যে P ইকুয়াল হচ্ছে VI cos থিটা, তো এখানে জাস্ট ওই ইকুয়েশনটা ইউজ করা হয়েছে। P মানে হচ্ছে W, ওয়াট মিটার রিডিং, V হচ্ছে V1, কারেন্ট হচ্ছে I0, আর cos phi নট, এই phi নটটা হচ্ছে নো লোড কারেন্টের যে অ্যাঙ্গেল সেটা। তাহলে এখান থেকে আমরা যে একটা জিনিস পাই সেটা হচ্ছে cos phi নট, এখান থেকে আমরা পাবো W ডিভাইডেড বাই V1 I0, যেখানে V1 এর ভ্যালুটা আমরা জানি ভোল্টমিটার থেকে পাবো, I0টা আমরা অ্যামিটার থেকে পাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো যে এই I0 কারেন্টের দুইটা আবার কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে I0 sin phi নট, আর একটা হচ্ছে IW, এটা ইকুয়াল হচ্ছে I0 cos phi নট, I0 cos phi নট। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যদি জাস্ট এই সার্কিটটা যদি একটু দেখি, এই দেখো এই সার্কিটটা যদি তোমরা দেখো, এই সার্কিটে দেখো যে R নট সমান কত হবে, R নট সমান হবে V1 ডিভাইডেড বাই IW, তাই নাকি? R নট সমান কি V1 ডিভাইডেড বাই IW না? বুঝতে পারতেছো? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? স্যার
হ্যাঁ, আমি বলতেছি যে আর নট আমার বের করতে হবে। তো আর নট সমান কি লেখা যায়? এর অ্যাক্রসে ভোল্টেজ V1 আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এর মধ্যে এই আই নট কারেন্টের দুইটা কম্পোনেন্টে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে এটা হচ্ছে IW, আর এক্স নটের ভিতরে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আই মিউ। তাহলে আর নট সমান হবে V1 ডিভাইডেড বাই হচ্ছে IW, আর এক্স নট সমান হবে V1 ডিভাইডেড বাই হচ্ছে আই মিউ। তো এই সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এই দেখো ইকুয়েশনে এক্স নট মানে হচ্ছে V1 ডিভাইডেড বাই আই মিউ, আর আর নট সমান হচ্ছে V1 ডিভাইডেড বাই IW। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে এক্স নট বের করলাম, আর নট বের করলাম। তো মূলত আমাদের এই দুইটা প্যারামিটারই বের করার কথা ছিল। ঠিক আছে, এই দুইটা প্যারামিটারই বের করার কথা ছিল। তো এখান থেকে যদি তোমরা রিঅ্যাকট্যান্স বের করতে চাও, মানে সাসেপ্টেন্স B0 যদি বের করতে চাও, তাহলে B0 হবে 1/x0 আর G0 হবে 1/r0। এর মাধ্যমে আমরা তাহলে এক্স নট আর নট এই দুটো বের করতে পারলাম। ঠিক আছে, এখানে জাস্ট এই টেস্ট এরকম একটা ম্যাথ প্রবলেম দেওয়া হয়েছে, তোমরা একটা দেখে নিও এটা। আর যদি এটা যদি সমস্যা মনে হয় তাহলে নেক্সট ক্লাস আমাকে বলো যে এই প্রবলেমটা সমস্যা হচ্ছে। তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা জাস্ট আর 5 মিনিট সময় দাও আমাকে। আচ্ছা, এখানে আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে কোর লস যেটা পেলাম, তো কোর লসটা কিন্তু মূলত এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে হিস্টেরেসিস লস আর একটা হচ্ছে এডি কারেন্ট লস। মানে ট্রান্সফরমারের ভেতর দিয়ে যখন কোনো লোড কারেন্ট ফ্লো হচ্ছে না, এই অবস্থায় যে লসটা আমরা পাই এটাকে আমরা বলি কোর লস। তো এই কোর লসের জন্য রেসপন্সিবল দুইটা প্যারামিটার। একটা হচ্ছে হিস্টেরেসিসের কারণে একটা লস হয়, আর একটা হচ্ছে এডি কারেন্ট ফ্লো হওয়ার কারণে একটা লস হয়। আমি তোমাদেরকে হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস এগুলো বুঝাইছি, সুতরাং এদিকে আর বলতেছি না। এখন আমি শর্ট সার্কিট টেস্টের দিকে চলে আসি। তো শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমি যেটা বললাম যে শর্ট সার্কিট টেস্টে অবশ্যই ট্রান্সফরমারের ভেতর দিয়ে রেটেড কারেন্ট ফ্লো করাতে হবে। তো এক্ষেত্রে আমাদের হাই ভোল্টেজ সাইড, লো ভোল্টেজ সাইড। আচ্ছা, কেউ একজন বলো তো, একটা ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডে কারেন্ট বেশি হবে নাকি লো ভোল্টেজ সাইডে কারেন্ট বেশি হবে? কি বলতে পারবা? লো ভোল্টেজ। অবশ্যই লো ভোল্টেজ সাইড, কারণ যেখানে ভোল্টেজ বেশি থাকবে সেখানে কারেন্ট কম, যেখানে ভোল্টেজ কম সেখানে কারেন্ট বেশি। কারণ এদের মধ্যে রিলেশনটা ছিল ইনভার্স, V2/V1 সমান ছিল I1/I2। ঠিক আছে, তো এখান থেকে জিনিসগুলো আসে। তো এক্ষেত্রে আমরা কি বলছিলাম যে এক্ষেত্রে আমরা কি করব, হাই ভোল্টেজ সাইড যেটা সেটাতে কারেন্ট কম হবে, লো ভোল্টেজ সাইডে কারেন্ট বেশি হবে। তো আমাদের যে মিটার অ্যাভেলেবল মিটার যেগুলো আছে এগুলোর মাধ্যমে লো কারেন্ট আমরা মেজার করতে পারি সহজে, কিন্তু হাই কারেন্ট মেজার করার জন্য দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমাদের মিটারের অ্যাভেলেবিলিটি নাও থাকতে পারে। এই কারণে আমরা যেটা করি যে শর্ট সার্কিট টেস্টটা আমরা করি হাই ভোল্টেজ সাইডে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যে সার্কিটের কানেকশনটা এভাবে দিলাম, লো ভোল্টেজ সাপ্লাই এখানে ছিল, এখানে ওয়াট মিটার লাগাইছি, ভোল্ট মিটার, অ্যামিটার। তাহলে এখানে আমরা ভোল্টেজ আস্তে আস্তে বাড়াতে থাকবো। লো ভোল্টেজের ক্ষেত্রে লো ভোল্টেজ সাপ্লাই, এক্ষেত্রে আমরা ভোল্টেজটা বাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডের যে রেটেড কারেন্ট আছে সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাচিভ করব, এই মতো অবস্থায় আমরা এই ভোল্টেজটা বাড়াতে থাকবো। ঠিক আছে, তো এই ভোল্টেজ বাড়াতে বাড়াতে কোন একটা সময় আমরা দেখবো যে প্রাইমারিতে রেটেড কারেন্টটা ফ্লো হচ্ছে। প্রাইমারিতে যদি রেটেড কারেন্ট ফ্লো হয় তাহলে সেকেন্ডারিতেও দেখা যাচ্ছে যে সেকেন্ডারি যে রেটেড কারেন্ট সেটা তখন ফ্লো হবে, কারণ সেকেন্ডারিতে শর্ট সার্কিট করে দিই আমরা ওপেন সার্কিট টেস্টের সময় আমরা সেকেন্ডারিতে কোনো লোড লাগাইনি, কিন্তু শর্ট সার্কিট টেস্টের সময় আমাদের সেকেন্ডারিতে শর্ট করতে হবে, কারণ প্রাইমারি কারেন্ট ফ্লো যেটা সেটা সেকেন্ডারির উপরেই কিন্তু নির্ভর করে, এটা তোমাদেরকে বলা হয়েছে। সুতরাং এক্ষেত্রে অবশ্যই সেকেন্ডারিটাকে শর্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট এই কয়টা জিনিসের ভ্যালু আমাদের জানলেই হবে, যে ওয়াট মিটারের রিডিং কত, অ্যামিটারের কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়েছে, ভোল্ট মিটারের ভোল্টেজ রিডিংটা কত। তো এক্ষেত্রে আমরা বলছিলাম যে শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে মূলত আমরা R01 X01 এই দুটো বের করব, কারণ R01 X01 পেলে আমরা R1 পাবো, R2 পাবো, X1 পাবো, X2 পাবো। এক্ষেত্রে সাপোজ আমরা মেজার্ড প্যারামিটারগুলো আমরা পেয়েছি, সেটা হচ্ছে আমাদের যে ভোল্টেজে হাই ভোল্টেজ সাইডে যে ভোল্টেজের কারণে রেটেড কারেন্ট ফ্লো হবে সেই ভোল্টেজটাকে আমরা বললাম যে VSC, শর্ট সার্কিট ভোল্টেজ। তাহলে জাস্ট আমরা যদি Z01 বের করি তাহলে কত হবে এটা, যে Z01 ইকুয়াল হচ্ছে শর্ট সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে প্রাইমারি কারেন্ট। ঠিক আছে, তো এটা বোঝার জন্য জাস্ট এটা দেখো,
যে এক্ষেত্রে আমাদের Z01 মানে হচ্ছে যে সবগুলোকে প্রাইমারিতে নিয়ে আসছি, আনার পরে আমাদের এখানে বের করতে হবে যে এই Z01টা কত। তাহলে এখানে V1 মানে সাপ্লাইড ভোল্টেজ, এটাকে আমরা বলছি VSC। যখন এই সার্কিটে কারেন্ট যখন রেটেড কারেন্টের সমান হয় তখন আমরা এই V1 কে আমরা তখন বললাম VSC, শর্ট সার্কিট ভোল্টেজ। তো এই VSC আর এর মধ্যে কারেন্ট হচ্ছে I1, তাহলে VSC বাই I1 মানে হচ্ছে আমরা এখানে কি পাবো, Z01 পাবো। ওই জিনিসটা এখানে বলা হয়েছে, হয়ে গেল যে Z01 ইকুয়াল হচ্ছে VSC বাই I1, এটার মাধ্যমে আমরা ইম্পিডেন্স পেলাম। এখন এখানে ওই যে ওয়াট লস যেটা পাবো সেটা মানে কি হবে, যে W ইকুয়াল I1 স্কয়ার R01। তো এই সার্কিটে যদি আমরা দেখি এক্ষেত্রে লস যেটা হবে শুধুমাত্র এই R01 এর কারণে। তার মানে ওয়াটমিটারে যে রিডিং দিবে সেই W ইকুয়াল হচ্ছে I1 স্কয়ার R01, তাই না? ওইটাই বলছে যে I1 স্কয়ার R01 মানে I স্কয়ার R, এটাকে আমরা বলি P বা রিয়েল পাওয়ার লস। তাহলে এখান থেকে আমরা R01 ইকুয়াল পাবো হচ্ছে W বাই I1, ওয়াট মিটারের রিডিং ডিভাইডেড বাই হচ্ছে সার্কিটের কারেন্ট কত সেটা। এখানে একটু ভুল আছে, R01 যেটা হবে সেটা W বাই I1 স্কয়ার হবে। এই বইয়ে কিন্তু অনেক ভুল আছে, একটু দেখে শুনে পড়তে হবে তোমাদের। তাহলে আমরা এখানে প্রথমে Z01 পেলাম, তারপরে হচ্ছে R01 পেলাম। তার মানে কি এখন আমরা X01 পাবো, ঠিক আছে? X01 পাবো। এই ইকুয়েশনটা আসছে কেমন করে? এই ইকুয়েশনটা আসছে এরকম করে যে কিভাবে বলবো, Z এভাবে লেখা বোঝানো সম্ভব না আমি। আচ্ছা, এই ইকুয়েশনটা আসছে মূলত এই ইকুয়েশনটাকে বুঝতে পারতেছো? যেটা এটা কি বোঝা যায়? X01 ইকুয়াল রুট ওভার Z01 স্কয়ার মাইনাস R01 স্কয়ার। এটাকে বুঝতে পারছো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, এই ইকুয়েশনটা কি বোঝা যাচ্ছে? এখানে একটা ইকুয়েশন লিখছে যে X01 ইকুয়াল হচ্ছে রুট ওভার Z01 স্কয়ার মাইনাস R01 স্কয়ার। এটা কি বোঝা যাচ্ছে? স্যার একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তো দেখো নরমালি আমরা জানি যেটা যে Z, এখানে লেখা খুব মুশকিল, Z01 এটা মানে কি? এটা হচ্ছে R01 প্লাস হচ্ছে J অফ X01। এটা তো ঠিক আছে নাকি? Z01 ইকুয়াল হচ্ছে R01 প্লাস J অফ X01, এটা ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা এখন যদি Z01 এর ম্যাগনিটিউডটা যদি চাই কত হবে তাহলে? এটা হচ্ছে মডুলাস অফ Z01, এটা সমান কত লেখা যায় বলতে পারবা কেউ? এটা সমান কত লেখা যায়? রুট ওভার R01 স্কয়ার প্লাস X01 স্কয়ার। হ্যাঁ প্লাস হচ্ছে X01 স্কয়ার। তো এখান থেকে কি X01 বের করা যাবে না? যদি উভয় পক্ষে স্কয়ার করি তাহলে কত হবে? তাহলে এখানে হবে Z01 এটার স্কয়ার, এই তো নাকি? এটা স্কয়ার সমান হবে R01 স্কয়ার প্লাস হচ্ছে X01 স্কয়ার। এটা লেখা যায় এটা? জি স্যার। তাহলে এখন জাস্ট কি X01 সমান কত হবে? Z01 স্কয়ার মাইনাস R01 স্কয়ার, এর উপর রুট দিলে তো আমরা X01 পাবো, সেই জিনিসটা এখানে লিখছে। জি স্যার। আশা করি এখন বুঝতে পারছো, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে তোমাদের এখানেই শেষ। সরি, আর একটা জাস্ট কথা বলেই শেষ করব। তো এখানে দেখো যে ট্রান্সফরমারে যখন আমরা রেটিং যখন বলি তখন ট্রান্সফরমারকে রেটিং করা হয় কেভিএ তে, কিলোওয়াটে না। যখন তোমরা যেমন যদি মোটর যদি দেখো, এটা ইলেকট্রিক মোটর, তাহলে সেখানে বলা হয় যে রেটিংটা হচ্ছে ওয়াট, কিলোওয়াট। কিন্তু ট্রান্সফরমারের রেটিংটা বলা হয় কেভিএ তে। কত কেভিএ ট্রান্সফরমার, সবাই এটা জানতে চায় যে এটা কত কেভিএ ট্রান্সফরমার। তো এই কেভিএ তে রেটিং করার মূল কারণটা হচ্ছে যে ট্রান্সফরমারের যে লস,
ট্রান্সফরমারের যে লস দুই রকমের, একটা হচ্ছে আমরা দেখলাম কোর লস আর একটা হচ্ছে কপার লস। তো ট্রান্সফরমারের লস এটা হচ্ছে কোর লস, যেটা সেটা ডিপেন্ড করে অপারেটিং ভোল্টেজটা কত সেটার উপরে, এবং কপার লস যেটা সেটা ডিপেন্ড করে শুধুমাত্র কত কারেন্ট ফ্লো হচ্ছে, রেটেড কারেন্ট কত সেটার উপরে। এক্ষেত্রে কোনো এই লসের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরের কোনো ইফেক্ট নাই। ট্রান্সফরমারের ক্ষেত্রে কোর লস, কপার লস এই দুটো জিনিস ডিপেন্ড করে ভোল্টেজ এবং কারেন্টের উপর বেস করে, এবং এদের কোনো পাওয়ার ফ্যাক্টরের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। এই কারণে একটা ট্রান্সফরমারকে যখন রেটেড করা হয়, মানে ট্রান্সফরমার রেটিং মেন করার জন্য শুধুমাত্র ভোল্ট অ্যাম্পিয়ার বা কেভিএ রেটিং এর মাধ্যমে একটা ট্রান্সফরমারকে রেটিং করা হয়। এর মূল কারণটাই হচ্ছে যে ট্রান্সফরমারের পাওয়ার ফ্যাক্টরের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই, মানে লোড পাওয়ার ফ্যাক্টরের উপর কোনো ডিপেন্ডেন্সি নাই। লোড পাওয়ার ফ্যাক্টরের উপর একটা ট্রান্সফরমারের লস ডিপেন্ড করে না। এই ট্রান্সফরমারের লস ইন্টারনালি তার প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে। এই কারণে ট্রান্সফরমারকে কেভিএ তে রেটিং করা হয়। ঠিক আছে? তো ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে একটু বেশি সময় নেওয়া হয়ে গেল। স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার বলো। হ্যাঁ বলো। স্যার আমাদের তো আজকে সিটি হওয়ার কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, সিটিটা কবে হবে আর সিলেবাস কি হবে? সিলেবাসটা তোমাদের এই ট্রান্সফরমার পুরোটাই থাকবে। সিলেবাসটা দিলে ভালো হতো। ট্রান্সফরমার যা যা পড়ানো হয়েছে এগুলো সব, এগুলো উপরেই সিটি হবে। আর সিটিটা দেখা যাচ্ছে আমি নেক্সট উইকে নিতে পারি, তোমাদেরকে বলে দেবো। সিটি নেওয়ার 3-4 দিন আগে বলে দেবো, ঠিক আছে? জি স্যার। স্যার আজকের ক্লাস পর্যন্ত থাকবে হ্যাঁ, সিটি? হ্যাঁ, আজকের ক্লাস পর্যন্ত। হ্যাঁ, আর তোমরা হচ্ছে বাসায় বসে থেকে ম্যাথগুলো দেখো, যদি কোনো জায়গায় প্রবলেম মনে হয় সেটা নোট করে রেখো, আমি পরবর্তীতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। স্যার হ্যাঁ বলো। স্যার আজকের মানে বইটার পিডিএফটা দিলে ভালো হতো, দাগানো বইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হাইলাইট আছে। করা ছিল তো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দিয়ে দেবো। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম